আমরা পূর্ববর্তী ক্লাসে জড়তার ভ্রামকের বেসিক পার্টটুকু দেখছি। আজকে আমরা জড়তার ভ্রামকের পার্ট 2 শুরু করব। এখানে মূলত রেগুলার শেপের যে বিভিন্ন বস্তু থাকে সেই বস্তুগুলোর জড়তার ভ্রামক কিভাবে বের করা লাগে এই জিনিসগুলো দেখব। তো আমরা প্রথমে একটা প্রমাণ দিয়ে শুরু করতে চাচ্ছি। তো প্রমাণটা হলো এরকম যে একটা দণ্ডের শেষ প্রান্ত থেকে একটি দণ্ডের কি শেষ প্রান্তে ঘূর্ণন অক্ষ, যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে দণ্ডটার শেষ প্রান্তে তোমার ঘূর্ণন অক্ষটা থাকবে। একটা দণ্ডের শেষ প্রান্তে ঘূর্ণন অক্ষ। তো আমরা একটা দণ্ড নেই, মনে করো এটা আমাদের যে দণ্ডটা নিয়ে আমরা কাজ করতে চাই সেই দণ্ডটা হচ্ছে এটা। ঠিক আছে, দণ্ডটার প্রস্থটা নিগলেক্ট করা যাবে, ঠিক আছে, অর্থাৎ দণ্ডের যে প্রস্থটা আছে প্রস্থটা অনেক কম, এজন্য আমরা এটাকে নিগলেক্ট করব ম্যাথমেটিক্যাল হিসাবের জন্য। আর বলছি যে শেষ প্রান্তে তোমার ঘূর্ণন অক্ষ থাকবে, অর্থাৎ তোমার ঘূর্ণন অক্ষটা থাকতেছে শেষ প্রান্তে, তোমার ঘূর্ণন অক্ষটা থাকতেছে এই অক্ষটা তোমার ঘূর্ণন অক্ষ। তাহলে আমি এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দণ্ডটাকে এইভাবে ঘোরাবো, ঠিক আছে, এই দিক বরাবর আমি কি জিনিসটা পুরো সিস্টেমটাকে ঘোরাবো। এখন মনে করো সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে তোমার এম, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম, ঠিক আছে, আর সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এল। আশা করি এই জিনিসগুলা না লিখলেও চলবে, শুধু আমি প্রতীক দ্বারা বোঝাচ্ছি। সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য হচ্ছে এল। আর এখানে যে আমার মনে করো এখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ এখানে দেখো জিনিসটা, সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম জড়তার ভ্রামকের যেটা নর্মাল সূত্র সেটা হচ্ছে কি আই হচ্ছে এম আর স্কয়ার, ঠিক আছে, এম আর স্কয়ার। আসলে এমটা কি, আসলে এমটা কি? আচ্ছা দেখো একটু সাউন্ডে প্রবলেম হয়েছে কিনা। হ্যাঁ দেখো, ধরো জড়তার ভ্রামকের যে সাধারণ সূত্র সেটা হচ্ছে এম আর স্কয়ার। মানে এমটা কি, এম হচ্ছে একটা কণা, এটা হচ্ছে কণার জন্য, একটা কণার জন্য কণার ভর নিতে হবে, আর ওই কণাটা ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত সেই দূরত্বটার বর্গ, তাদের গুণফলটা আমরা কি জড়তার ভ্রামক পাবো ওই কণাটার। কিন্তু এটা তো একটা দণ্ড, এইটা যেহেতু একটা দণ্ড, এটা তো আমরা নির্দিষ্ট কণার সূত্র দিয়ে আমরা এম আর স্কয়ার বা এম এল স্কয়ার দ্বারা এটা বের করতে পারবো না। তাহলে আমাদেরকে করা লাগবে কি, এখানে একটা কণা আছে, এই কণার জড়তার ভ্রামক, আবার এখানে একটা কণা আছে, এই কণার জড়তার ভ্রামক, অর্থাৎ এই দণ্ডটার প্রতিটা পয়েন্টের জন্য আমরা জড়তার ভ্রামক বের করব, সেগুলো আবার যোগ করে করে কি তারপর আমরা এই পুরো দণ্ডের জড়তার ভ্রামক পাবো। কিন্তু আসলে একটা জিনিস দেখো, এই প্রান্তে যে কণাটা আছে সেইটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এল এল। আবার এখানে মনে করো মধ্যবিন্দুতে একটা যে কণাটা আছে সেটার কিন্তু দূরত্বটা হচ্ছে L/2। আবার এখানে আছে, সেগুলো আমার আবার মান করতে হবে, পরিমাপ করতে হবে, দেন আমরা বলতে পারবো যে এই কণাটার দূরত্ব আসলে ঘূর্ণন অক্ষ থেকে কতটুকু। অর্থাৎ প্রতিটা কণার জন্য কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হয়। তাহলে এই যে চেঞ্জ হইতে পারে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার আমরা কমন নাম দেবো, সেটা হচ্ছে এক্স। এক্স বুঝছো জিনিসটা? তাহলে আমরা এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এক্স হচ্ছে কমন ডিস্টেন্স। আচ্ছা, কমন ডিস্টেন্স না দিয়ে অল ডিস্টেন্স, অল ডিস্টেন্স। তাহলে জিনিসটা আরেকবার দেখো, প্রতিটা পয়েন্টের কিন্তু দূরত্বটা আলাদা, এই কারণে প্রতিটা পয়েন্টের জন্য আমি একটা কমন ডিস্টেন্স ধরলাম, অর্থাৎ এখানে যে আছে এ এল, ওই এলটাও কিন্তু এক্স এর মধ্যে ইনক্লুড। আবার এখানে মনে করো দূরত্বটা হচ্ছে L/2, ওই L/2টাও কিন্তু এই এক্স এর মধ্যে ইনক্লুড, ঠিক আছে। আবার এখানে মনে করো একটা দূরত্ব আছে, সেটা আমি জানি না, পরিমাপ করতে হবে, ওই দূরত্বটাও কিন্তু এক্স এর মধ্যে ইনক্লুড। আবার এখন যেহেতু আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে, এছাড়া উপায় নেই, কারণ কি এখানে তোমার ভেরিয়েবল আছে, অর্থাৎ দূরত্বটা চেঞ্জ হয়, এই দূরত্বগুলো চেঞ্জ হয়, এই দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে আমাকে এখানে ইন্টিগ্রেট করে বের করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করার জন্য আমি এই জায়গায় একটা সূক্ষ্ম পয়েন্ট নিব। এই যে এই সূক্ষ্ম পয়েন্টটা, আশা করি জিনিসটা বুঝতে পারো। এই যে মনে করো খুব কম একটু ডিস্টেন্স নিছি, ঠিক আছে,
এই সম্পূর্ণটা তো আমি এক্স দ্বারা বুঝাচ্ছি যে এক্স হচ্ছে ডিফারেন্ট ডিস্টেন্সটা। তাহলে এই দূরত্বটাকে আমি এই যে এই সামান্যটুকু যে প্রস্থটা আছে এই প্রস্থটাকে আমি দেবো ডিএক্স, ডিএক্স ঠিক আছে, ডিএক্স। আর এই ডিএক্স পরিমাণ অংশের ভরটাকে আমি দেবো ডিএম, ঠিক আছে। জিনিসটা আরেকবার দেখো, এই সূক্ষ্ম পরিমাণ এরিয়াটাকে, সূক্ষ্ম পরিমাণ যে প্রস্থটা অর্থাৎ দৈর্ঘ্যই বলি আর প্রস্থই বলি, এই সূক্ষ্ম যে পরিমাপটা আছে এই পরিমাপটাকে আমি ডিএক্স দ্বারা আইডেন্টিফাই করতেছি, আর এইটুকুর ভরটাকে আমি ডিএম দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। এখন দেখো জিনিসটা, এখন তোমার যদি এই কণাটার দূরত্ব আমি যদি এইখান থেকে তোমার, তাহলে কি দেখো তো এই দূরত্বটা এক্স এর মধ্যে কিন্তু আমি সবগুলা দূরত্ব কিন্তু ইনক্লুড করছি, ঠিক আছে। এক্স এর মধ্যে আমি সবগুলা দূরত্ব ইনক্লুড করে নিছি। তাহলে এই দূরত্বটা আমার কি হবে, এক্স হবে না, কারণ কি এক্স এর মধ্যে অল ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে ঘূর্ণনক্ষ থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্সটাও তাহলে এক্স এর মধ্যেই পড়তেছে। এখন যদি আমি ওই কণার জন্য যদি আমি জড়তার ভ্রামক ডিআইটা বের করি, ডিআই কেন, ডি হচ্ছে খুব সূক্ষ্ম জড়তার ভ্রামক। আমার যদি পুরো দণ্ডের জড়তার ভ্রামকটা আই হয়, পুরো দণ্ডের জড়তার ভ্রামক আই, আর দণ্ডের একটা সূক্ষ্ম একটা পয়েন্ট তার জড়তার ভ্রামক ডিআই দ্বারা আমি কি আইডেন্টিফাই করলাম। এখন দেখো তাহলে এটাকে যদি দেই, ভর হচ্ছে ডিএম, ডিএম আর তাদের দূরত্ব ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, ডিএম এক্স স্কয়ার। এখন দেখো এখানে আমার ভেরিয়েবল আছে এক্স, ভেরিয়েবল এক্স, এক্স কে যদি আমি, আচ্ছা এখন দেখো এখানে আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবো, ইন্টিগ্রেশন ডিআই কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আই, আশা করি এটা বুঝছো। আর এখানে তোমার আসতেছে ডিএম, আচ্ছা এখানে তোমার আসতেছে এক্স স্কয়ার ডিএম, ঠিক আছে। এক্স স্কয়ারটাকে আমি সামনে নেব, এক্স স্কয়ার ডিএম। এখন একটা জিনিস দেখো, এখানে আমার ভেরিয়েবল হচ্ছে এক্স স্কয়ার, আর আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, ডিএম অর্থাৎ এম এর সাপেক্ষে আমি এক্স কে ইন্টিগ্রেট করতেছি, পারবো কি? তাহলে দেখো জিনিসটা, এক্স কে আমি এম এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবো না, এজন্য আমাকে হয় এক্স কে এম এর ফরম্যাটে নিয়ে যেতে হবে, তাহলে আমি ডিএম এর সাপেক্ষে এম এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবো, অথবা এই ডিএম কে ডিএক্স এর ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তাহলে আমি এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এখন এই জায়গায় একটা জিনিস দেখো, এই সম্পূর্ণ লাঠিটা, সম্পূর্ণ দণ্ডটার ভর কিন্তু এম, ঠিক আছে, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে দেখো এল পরিমাণ দৈর্ঘ্যের ভর, ঠিক আছে, এল পরিমাণ, ঐকিক নিয়ম এখানে কি এল পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। জিনিসটা দেখো আমি ঐকিক নিয়মটা লিখতেছি না, মুখে বলতেছি, এল পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একের জন্য কি হবে এম বাই এল। আবার দেখো এইটুকু দৈর্ঘ্য আমি কি ধরছি, এই সামান্যটুকু সূক্ষ্ম যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাকে আমি হচ্ছে ডিএক্স, ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর কি হবে এম বাই এল ইন্টু ডিএক্স, অর্থাৎ ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। আবার দেখো এখানে কি লিখছি, ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভরটাকে আমরা ডিএম দ্বারা কি করছি প্রকাশ করছি, তাহলে দেখো ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভরটা হচ্ছে ডিএম, আবার এখানে ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, তাহলে এই টার্মটাই আমার কি ডিএম, আশা করি বুঝছো। এই টার্মটাই আমরা কি লিখতে পারি ডিএম লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো ডিএম কে আমরা ডিএক্স এর আকারে পেয়েছি, ডিএম কে এম বাই এল ইন্টু ডিএক্স এর আকারে পেয়েছি। এখন যদি আমি এই জিনিসটা এখানে একটু মোছাই দেই, এক্স হচ্ছে অল ডিস্টেন্স, এখানে লিখে রাখি এক্স হচ্ছে অল ডিস্টেন্স, ঠিক আছে, অল ডিস্টেন্স। দেখো এখন তাহলে দেখো ডিএম কে আমরা কি লিখতে পারি এম বাই এল ইন্টু ডিএক্স, আমরা এখানে এই যে এই জায়গায় বসাবো, আই ছিল ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার, এবারে যে ডিএম এর জায়গায় কি বসাবো এম বাই এল ইন্টু ডিএক্স, এম বাই এল ইন্টু ডিএক্স। এখন দেখো এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি, এখন আমরা ইন্টিগ্রেট করতেছি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, এক্স তো হলো অল ডিস্টেন্স, এখন লোয়ার লিমিট কত হবে দেখো তো, লোয়ার লিমিট হচ্ছে এই যে ঘূর্ণনক্ষ, এখান থেকে আমাকে এই সম্পূর্ণ পথটা তো কি করা লাগবে ইন্টিগ্রেট করা লাগবে, এই লাস্ট পয়েন্টটা আমার কত এল, কারণ কি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে লোয়ার লিমিট দেখো, লোয়ার লিমিট হচ্ছে এই যে দণ্ডের যে শুরুতেই যে পয়েন্টটা আছে অর্থাৎ জিরো, এইখানে হচ্ছে জিরো থেকে শুরু করে এখানে আসবে তোমার এল বাই টু, এখানে আসতেছে এল, তাহলে লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে এল,
তাহলে আমরা x এর যে লিমিটগুলো এগুলো দেব 0 l। এখন দেখো m আর l তো কনস্ট্যান্ট, একটা দণ্ডের ভর আর দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট থাকে, তাহলে m/l সামনে, আর এখানে আসতেছে তোমার x³/3। তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা এটা তো মুখে করার কথা। তাহলে m/l, আর এখানে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে l³/3। তাহলে দেখো এখানকার একটা l, এখানকার একটা l ক্যান্সেল হয়ে যাবে, তারপর উপরে থাকবে কি l²। তাহলে কি থাকতেছে 1/3 m/l²। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে যে একটা যদি দণ্ড থাকে আমাদের, দণ্ডের যদি আমরা প্রান্তবিন্দু থেকে যদি আমরা কি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, যে অক্ষটা ঘূর্ণন অক্ষ যদি তোমার প্রান্তবিন্দুতে থাকে, তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml²। এখন আমরা নেক্সটটা দেখব। এটা প্রমাণ দেখবো না, আমরা একটা প্রমাণ দেখলাম জাস্ট, সবগুলো ইন্টিগ্রেশন করার দরকার নাই, এগুলো মনে রাখলেই হয়ে যাবে কাজ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কি টাইপ 2 দেই। টাইপ 2 হচ্ছে দণ্ডের মধ্যবিন্দুতে, দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষ। ঠিক আছে, তাহলে টাইপ 2 দেখি। টাইপ 2 হচ্ছে দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষ। তো একটা আমরা দণ্ড নিলাম, আমার দণ্ডটা হচ্ছে এটা আমার দণ্ড, তো এই দণ্ডের সম্পূর্ণ ভর হচ্ছে m, সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে নেই আমরা, দণ্ডের ভর হচ্ছে m আর দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l। ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য l। এখন দেখো আমি তো পড়লাম একটা, যে আগে তোমরা বিলিভ করি নাও, এটা কিন্তু আর আমি প্রমাণ দেখাবো না, একটু আলাদা টেকনিকে হয়তো বের করে দেখাতে পারি, অর্থাৎ তোমাদের মাথাটা খুলে দেওয়ার জন্য। এটা তোমার হচ্ছে কি এগুলো তোমরা জাস্ট মুখস্থ রাখবে, এগুলো ইন্টিগ্রেট করে কিন্তু বের করার সময় থাকবে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে দেখো দণ্ডের যদি মধ্যবিন্দুতে হয় তাহলে তোমার জড়তার ভ্রামক হবে 1/12 ml²। এখন তোমাদের চিন্তা শক্তিটা বাড়ানোর জন্য আমি একটু এটাকে আলাদা টেকনিকে বের করে দেখাবো। কিরকম টেকনিক দেখো, এখানে দুইটা দণ্ড আমরা চিন্তা করতে পারি। একটা দণ্ড হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে আমার একটা দণ্ড, আর এতটুকু হচ্ছে আমার আর একটা দণ্ড। এই পার্টটুকু অর্থাৎ উপরে কিন্তু আমি সম্পূর্ণ দণ্ডের নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে m, সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l। আমার এই পার্টটুকুর ভর কত হবে তোমরা কেউ বলতে পারবা? এই যে অর্ধেক, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে, এই ঘূর্ণন অক্ষ থেকে তোমার এই পার্টটুকুর ভর হচ্ছে m/2, দৈর্ঘ্য কত হবে l/2। ঠিক আছে, আবার এই পার্টটুকু সেম m/2, দৈর্ঘ্য হচ্ছে l/2। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে যদি আমরা সম্পূর্ণ একটা দণ্ড চিন্তা না করে দুইটা দণ্ড চিন্তা করি, যে এইটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ থেকে একটা দণ্ডের প্রান্তবিন্দু এটা, আর একটা দণ্ডের প্রান্তবিন্দু এটা, অর্থাৎ এটা একটা দণ্ড, অর্থাৎ এই পার্টটুকু একটা দণ্ড, এই পার্টটুকু আরেকটা দণ্ড, দুইটা দণ্ডের প্রান্তবিন্দু থেকে ঘুরতেছে, অর্থাৎ দুইটা দণ্ড তাদের প্রান্তবিন্দু থেকে ঘুরতেছে। তাহলে এই দণ্ডের ক্ষেত্রে জড়তার ভ্রামক তো আমরা আগেই বের করলাম, সেটা হচ্ছে কি 1/3 m এর জায়গায় কি বসাবো m/2 l²। কারণ আমরা কি দেখো পূর্বের পেজে দেখো, প্রান্ত অক্ষ যদি তোমার দণ্ডের প্রান্তে থাকে তাহলে 1/3 ml²। ঠিক আছে, তাহলে ml², l/2², এটাও সেম হবে না 1/3 m/2 l/2²। এখন দেখো সম্পূর্ণ যদি আমি এটা যদি I1 ধরি, আমি I1, আর এটাকে যদি I2 দ্বারা আমি সিলেক্ট করে দেই, তাহলে I হচ্ছে কি I1 + I2, অর্থাৎ সম্পূর্ণ দণ্ডটার হচ্ছে I যদি হয় I1 + I2, দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, তাহলে আমরা কি লিখতে পারি 2 * একটা নিতে পারি, কারণ কি দুইটাই তো সেম, দুইটা x মিলে কি হয় 2x। তাহলে m/2 l/2²। এখান থেকে ক্যালকুলেট করে দেখো 2 এখানে আসতেছে 1/3, m/2 এখানে আসতেছে l²/4। ঠিক আছে, তাহলে 2 ক্যান্সেল, দেখো তো কত হয় 1/12 ml²। ঠিক আছে, এটা আমার কি জড়তার ভ্রামক আসলো। তাহলে কি দেখছো টেকনিকটা আমরা কিভাবে বের করলাম, এইটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যে একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে
যদি তোমার কোনো অক্ষ থাকে মধ্যবিন্দু দিয়ে, তাহলে তোমার কিন্তু এটা জড়তার ভ্রামকটা এটা আসতেছে। এখন আমরা আর একটা অ্যাডভান্স জিনিস শিখবো, সেটা হচ্ছে দণ্ডের একটা অ্যাডভান্স, দুইটা অ্যাডভান্স শিখবো, অ্যাডভান্স টাইপ 1, ঠিক আছে। এখানে আমি প্রিভিয়াসের টাইপ 1 নেই, এখানে হচ্ছে তোমার টাইপ 1, ঠিক আছে, টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। তাহলে এখন দেখো, এখন একটা দণ্ড মনে করো এরকম অবস্থায় আছে, কিরকম দণ্ড, এই যে, আচ্ছা দণ্ডটা আমি বারবার এভাবে না এঁকে এভাবে আঁকতে পারি, ঠিক আছে, এইভাবে নিয়ে একটু মোটা কালি দিয়ে নেই, তাহলে সুবিধা হবে। এলা এই যে, এই যে, এটা মনে করো আমার দণ্ডটা, ঠিক আছে। আর এই দিক বরাবর তোমার একটা এক্সিস আছে, এই যে মনে করো দণ্ডটা যে দিক বরাবর, ওর অক্ষটা খাড়া ওই দিক বরাবর, ঠিক আছে। এইখানে কিন্তু তোমার জড়তার ভ্রামক কত হবে তোমরা বলতে পারবা? এখানে তোমার জড়তার ভ্রামক হবে 0, ঠিক আছে, এখানে জড়তার ভ্রামক 0, জিনিসটা মাথায় রাখো, এটা জড়তার ভ্রামক হচ্ছে 0। এখন দেখো, তোমার যদি দণ্ডটা এরকম থাকে, দণ্ডটা এবার তোমার এইরকম আছে, একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে, জিনিসটা দেখো খুব মজার কিন্তু, ঠিক আছে। আর তোমার যে ঘূর্ণন অক্ষটা আমি যে কোনো স্থানে দিতে পারি, কিন্তু বোঝানোর খাতিরে আমি এখানে একটা নির্দিষ্ট শেপে দিব। ঘূর্ণন অক্ষটা আমি ধরে নিলাম এইখানে আছে, ঠিক আছে। জিনিসটা দেখো সিস্টেমটা কিরকম, দণ্ড আমরা সোজাসুজি দেই, কিন্তু আসলে না, সোজাসুজি এখানে নাই, সোজাসুজি এখানে নাই, এখানে তোমার কি করে আছে, একটা অ্যাঙ্গেল নিয়ে আছে, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম, এই কোণটা হচ্ছে আমার থিটা। আর এই যে দণ্ডটা, আমি যে দণ্ডটা নিয়ে আমি কাজ করতেছি, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল। এখন আমাকে যদি এই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই অক্ষটাকে আমি যদি এক্স অক্ষ ধরি, এই অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে যদি আমাকে এই দণ্ডের জড়তার ভ্রামকটা বের করতে বলে, তাহলে দেখো এভাবে যেহেতু অ্যাঙ্গেল করে আছে, আমরা কিন্তু নর্মালি বের করতে পারবো না সূত্র দিয়ে, এটা হচ্ছে আমাদের উপাংশে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো নিচ বরাবর এই দিক বরাবর উপাংশ কত আসতেছে, এই এল এর এই দিক বরাবর উপাংশ আসতেছে এল কস থিটা, আর এই দিক বরাবর আসতেছে, আচ্ছা এটা তো তোমরা নর্মালি খাড়া যেটা ওয়াই অক্ষ দ্বারা ইয়া করো, তাহলে এটা আমি ওয়াই অক্ষ ধরে নিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই দিক বরাবর আসতেছে তোমার এল সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই অক্ষটা নাই, অক্ষটাকে আমরা উপাংশে ভাগ করে নিছি, অর্থাৎ এল কস থিটা হচ্ছে তোমার এতটুকু, এই যে এতটুকু হচ্ছে তোমার এল কস থিটা, এই যে এই পার্টটুকু, এখান থেকে এই পার্টটুকু হচ্ছে এল কস থিটা, আর এইখানে এই যে এই পার্টটুকু হচ্ছে তোমার এল সাইন থিটা, বুঝছো। এখন দেখো এই দণ্ডটার সাপেক্ষে, এই ওয়াই অক্ষের সাপেক্ষে খাড়া যে দণ্ডটা আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে এই যে এইটুকু উপাংশ, এই উপাংশটা এই অক্ষের সাথে কিন্তু লাগালাগি অবস্থায় ঘটতেছে, অর্থাৎ এই কেসটা এখানে ঘটছে, অক্ষ দণ্ড উপরিপাতিত, অক্ষ দণ্ড উপরিপাতিত, ঠিক এই দণ্ডটার ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা এল সাইন থিটা, এটা অক্ষ আর দণ্ড কিন্তু উপরিপাতিত, সুতরাং এইটুকুর জন্য আমার জড়তার ভ্রামক হবে 0। কিন্তু এই পার্টটুকু দেখো এল কস থিটা হচ্ছে এতটুকু, এল কস থিটা হচ্ছে এই অক্ষটার কিন্তু প্রান্ত বিন্দুতে, অর্থাৎ এল কস থিটার প্রান্ত বিন্দুতে অক্ষ, এল সাইন থিটা আর অক্ষ উপরিপাতিত কেস, এই কেসটা, তাহলে এখানে এই কেসে জড়তার ভ্রামক 0। আর একটা কেস হলো এল কস থিটা এই অক্ষের প্রান্ত বিন্দুতে, সরি এই অক্ষটা এল কস থিটার প্রান্ত বিন্দুতে, তাহলে আমি উপরের যে এই অংশটুকু, এই পার্টটুকু, এটার জন্য জড়তার ভ্রামক 0 পাবো, অর্থাৎ আই টোটাল যদি আমি নেই, একটা হচ্ছে 0 নেব এটা এটুকুর জন্য, প্লাস প্রান্ত বিন্দুতে যেহেতু 1/3, এই দণ্ডের ভর যদি এম হয়, এম কে কিন্তু উপাংশে ভাগ করা লাগবে না, ঠিক আছে। তোমরা ভাববা আবার এল কস থিটার জন্য কতটুকু ভর অ্যাক্টিভ সেটা নির্ণয় করবো, না, এই দণ্ডের ভর যতটুকু, ঠিক ততটুকু ভর আমাদের ওখানে নিতে হবে, 1/3 এম, এখানে আসতেছে এল কস থিটা স্কয়ার, 1/3 এম এল কস থিটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা তোমার কি অ্যাডভান্স টাইপ 1 দেই,
এটা হচ্ছে অ্যাডভান্স টাইপ 1, ঠিক আছে, অ্যাডভান্স টাইপ 1। এখন আমরা আরেকটা শিখবো, সেটা ধরো আরেকটা জিনিস দেখে নেই। আচ্ছা দেখো, এখন অ্যাডভান্স টাইপ 2টা আমরা একটু দেখি। অ্যাডভান্স টাইপ 2, অ্যাডভান্স টাইপ 2, ঠিক আছে, অ্যাডভান্স টাইপ 2। আশা করি তোমরা এতক্ষণ আমি যেগুলো বুঝাচ্ছি তোমরা বুঝেছো। যদি তোমাদের ক্লাস কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমাদের ইউটিউব আছে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, এগুলাতে তোমরা ফলো দিয়ে পাশে থাকতে পারো, ঠিক আছে। কমেন্টে জানাও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডভান্স টাইপ 2 দেখো, এবার একটা এখানে তোমার যে কনসেপ্টটা, একটা আলাদা একটা কনসেপ্ট দেখো। কনসেপ্টটা এরকম, একটা আমরা দণ্ড নিব, আগের মতো একটা দণ্ড নিব। আচ্ছা, ধরে নাও দণ্ডটা এরকম, ঠিক আছে, একটা দণ্ড। কারণ এই দণ্ডটার আমরা কি জানি, একটা দণ্ডের ভরকেন্দ্র কোথায় থাকে? তোমরা সবাই জানো একটা দণ্ডের ভরকেন্দ্র থাকে তার মধ্যবিন্দুতে। এইটা যদি আমার মিডল পয়েন্ট হয়, অর্থাৎ এই পয়েন্টটা যদি আমার মিডল পয়েন্ট হয়, এই পয়েন্টে আমার কি থাকবে? ভরকেন্দ্র। ভরকেন্দ্র আমরা জি দ্বারা ধরো প্রকাশ করে দিলাম, জি দ্বারা ভরকেন্দ্রটাকে আমরা প্রকাশ করে দিলাম জি। তাহলে দেখো, একটা দণ্ডের, যে কোনো একটা দণ্ডের কিন্তু ভরকেন্দ্র তার মধ্যবিন্দুতে। এখন এটা যদি আমার ধরো কি হয়, একটা মিটার স্কেল হয়, এটা ধরে নিলাম আমার মিটার স্কেল, এই স্কেলটা কি মিটার স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে মিটার স্কেল। অর্থাৎ এর দৈর্ঘ্যটা কত? এর দৈর্ঘ্য হচ্ছে এল, যদি হয় এল হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আমার মিটার স্কেলের দৈর্ঘ্য। এখন আমাকে এখানে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক বের করা লাগবে। এই যে এই অক্ষটা আছে, আমাকে জড়তার ভ্রামক বের করা লাগবে। এইটুকু দৈর্ঘ্য তোমার মনে করো দেওয়া আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, 30 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে এই অক্ষটা যদি তোমার এক্স অক্ষ হয়, আচ্ছা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে আমার আই ওয়াই কত? আই ওয়াই তোমরা কি বুঝছো? আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আই ওয়াই হচ্ছে কত? তোমরা একটু চিন্তা করে দেখো তো কিভাবে বের করা যায়। আমরা এতক্ষণ কি পড়েছি? একটা দুইটা রেগুলার স্থানে পড়েছি, অর্থাৎ একটা রেগুলার শেপ দণ্ড, সেই রেগুলার শেপের রেগুলার কয়েকটা জায়গায় পড়েছে, অর্থাৎ একটা মধ্যবিন্দুতে পড়েছে আর একটা প্রান্ত বিন্দুতে। এবার অক্ষটা কি আছে? মধ্যবিন্দুতেও নাই, প্রান্তেও নাই, অর্থাৎ তাহলে কি আমরা এখানে জড়তার ভ্রামকটা বের করতে পারবো না? দেখো কিভাবে বের করা যায়। আমরা কি জানি জড়তার ভ্রামক বের করার সময়? আমরা কি জানি, এটা যদি তোমার ভরকেন্দ্রগামী অক্ষ হয় আইজি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি ধরলাম আইজি। এখন দেখো, সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম যে কোনো একটা যদি অন্য কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক আমাদের নির্ণয় করতে বলে, এবং সেই অক্ষটা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সমান্তরাল হয়, তাহলে কি হবে? ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস পুরো লাঠির ভর ইন্টু এই যে দুইটা অক্ষ আছে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষ ও আমার নির্ণেয় অক্ষ, যে অক্ষের সাপেক্ষে আমি নির্ণয় করব, তাদের মধ্যবর্তী দূরত্বটা লাগবে, তার বর্গ করে গুণ করে দিব, ঠিক আছে। জিনিসটা এরকম, যদি আমার এইটুকু দূরত্ব আমি ধরে নিলাম, এইটুকু দূরত্ব হচ্ছে আমার এক্স, তাহলে আমার আই এক্স কি আই ওয়াই কি হবে? আই ওয়াই হচ্ছে আইজি প্লাস এম এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু মিটার স্কেল, আমি আগেই বলে দিয়েছি এটা মিটার স্কেল। তাহলে আমার আইজি জানা আছে কি দেখো তো, আইজি হচ্ছে 1/12, কারণ কি মধ্যবিন্দুতে 1/12 এম এল স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার, এল এর মান কত? এল হচ্ছে 1 মিটার প্লাস এম এক্স আমরা নির্ণয় করতে পারবো, এতটুকু দিছি আমি 30 সেন্টিমিটার। তোমরা দেখো এই পার্টটুকু কত হইতে পারে, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কত হইতে পারে? এই পার্টটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, কারণ কি পুরোটা হচ্ছে একটা মিটার স্কেল, তাহলে পুরোটা মিটার স্কেল হলে পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার,
আর জি যেহেতু ভরকেন্দ্র লাঠিটার মধ্যবিন্দুতে, তাহলে এই পার্টটুকু হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। তাহলে এই পার্টটুকু, এই এতটুকু পার্ট যদি তোমার আবার 30 সেন্টিমিটার হয়, আবার এই পুরোটা হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে এই এক্স পার্টটুকু হচ্ছে আমার কি 50 মাইনাস 30 অর্থাৎ 20 সেন্টিমিটার। এই পার্টটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমি এক্স এর জায়গায় কি বসাবো, এম এক্স স্কোয়ার। যদি তাহলে এল এর মানটা দেখো, এল এর মান হচ্ছে আমার 1 মিটার, ঠিক আছে, এখানে 1 মিটার বসাবো। আর এখানে লাঠির ভর, সম্পূর্ণ লাঠির ভর আমরা এম ধরছি, ঠিক আছে। এখানে তোমাদের আমি ম্যাথ করাচ্ছি না, এটা বইয়েতে এরকম একটা ম্যাথ আসছিল 2017 সালের দিকে, আমি তোমাদের কনসেপ্টটা মাথায় নেওয়াচ্ছি, ঠিক আছে। আর এক্স হবে আমার কত, দেখো এক্স হচ্ছে আমার 50 মাইনাস 30 অর্থাৎ 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কি জানো, 0.2 মিটার। আমরা এটা কি এসআই এককে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তাহলে আশা করি এখানে তোমার তাহলে কোন কনসেপ্টটা অ্যাপ্লাই হলো, এটা হচ্ছে আমার অ্যাপ্লাই হয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই কনসেপ্টটা এখানে কি অ্যাপ্লাই হয়েছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা এখানে তোমার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখন তাহলে আমরা দণ্ডের ব্যাপার স্যাপার শেষ, এখন আমরা তাহলে কি একটা চাকতিতে যাই, ঠিক আছে, চাকতি। দেখো চাকতি, আচ্ছা চাকতির আগে আমি রিং নিয়ে একটু আলোচনা করি। রিং, রিং আর চাকতি কিন্তু আলাদা, এই দুইটা একসাথে একটু বুঝাবো। রিং আর চাকতি কিন্তু আলাদা। এখানে যদি আমার রিং হয়, রিং, রিং কি, রিং হচ্ছে এরকম একটা তোমাদের মনে করো বস্তু আছে, এটাই রিং। কিরকম, দেখো এই যে এইটা নিলাম, আচ্ছা এটা দ্বারা বোঝা যাবে না, এটা হচ্ছে এভাবে নাও, এই যে এই যে এটা হচ্ছে আমার কি রিং, অর্থাৎ হাতে চুরি, চুরিটা এক প্রকার রিং। রিং বলতে এখানে তোমার কি ফাঁকা, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ফাঁকা, এই জায়গাটা ফাঁপা, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইয়া না, নিরেট না আর কি, পাত পাত না। তাহলে এখানে যদি একটা অক্ষ থাকে, এই যে এখানে যদি একটা অক্ষ আমরা নেই, এই যে এই জায়গায় যদি একটা অক্ষ নেই, ঠিক আছে, যেহেতু এটা ফাঁপা তাহলে ওই অংশটাও দেখা যাবে। তাহলে এই জায়গায় যদি একটা অক্ষ নেই আর অক্ষটার সাপেক্ষে যদি এভাবে তোমার ঘুরতে থাকে চাকতিটা, তাহলে কি হবে জানো, এই চাকতির ভর না, চাকতি সরি চাকতি না, এটা হচ্ছে রিং, রিং এর ভর যদি এম হয় আর এর ব্যাসার্ধ যদি তোমার কি হয় আর হয়, আর হয়, ঠিক আছে, আর হয়। আচ্ছা আমি এটা মোছাই দিই, রিং পড়াইতেছি, রিং এ পড়াই, তাহলে এটা হচ্ছে আর হয়, তাহলে এর জড়তার ভ্রামক কি হবে জানো, এম আর স্কয়ার। কেন এম আর স্কয়ার, কেন এম আর স্কয়ার, দেখো এম আর স্কয়ার হওয়ার কারণটা, এখানে আমরা এই পয়েন্টে একটা কণা চিন্তা করব, এই পয়েন্টে একটা কণা, এই পয়েন্টে একটা কণা, এরকম কি প্রতিটা এই যে যে রিংটা আছে, রিংটার প্রতিটা পয়েন্টে কিন্তু একটা করে কণা আছে, ওই প্রতিটা কণার কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার, অর্থাৎ এরকম আই হচ্ছে m1 আর স্কয়ার প্লাস m2 আর স্কয়ার। দেখো এই কণাটা, এই কণাটা যদি তোমার m1 কণা হয়, এখানে মনে করো m2 কণা, এখানে মনে করো m3 কণা, এভাবে ডট 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 প্রতিটা, অর্থাৎ এই জায়গাগুলোতে প্রতিটাতে n সংখ্যক কণা আছে। তাহলে এভাবে আমি ডট 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 দ্বারা প্লাস mn আর স্কয়ার। আরটা কারণ কি, আরটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কি দেখো প্রতিটা কণা কিন্তু আর পরিমাণ দূরত্বে আছে, অর্থাৎ এই যে ঘূর্ণন অক্ষটা আছে, এই ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটা কণা কিন্তু আর দূরত্ব অবস্থান করছে। তাহলে এখানে আমি আর স্কয়ার কমন নিতে পারি না, আর স্কয়ার হচ্ছে m1 প্লাস m2, এভাবে নিয়ে নিয়ে আমি কি mn পর্যন্ত যেতে পারবো। এখন দেখো mn, এই যে m1 প্লাস m2 প্লাস mn, এটা তো আমার সম্পূর্ণ ভরটা, অর্থাৎ প্রতিটা ভরে যদি আমরা নিয়ে যোগ করি তাহলে তো আমরা সম্পূর্ণ রিং এর ভরটা পাবো। তাহলে এখানে কি সম্পূর্ণ ভর হচ্ছে আর স্কয়ার এম, সরি আর স্কয়ার এম দিলেও হবে, অর্থাৎ এম আর স্কয়ার। আমি এই এমটা কোথা থেকে পেলাম, এই এমটা পেলাম, এই এমটা আমি কোথা থেকে পেয়েছি, এই যে এই সম্পূর্ণ ভরটাকে এখানে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে, এজন্য আমি এমটা লিখতে পারলাম। আশা করি জিনিসটা তোমরা বুঝছো, ঠিক আছে। তাহলে এই কারণে হচ্ছে একটা রিং এর তোমার ভরকেন্দ্রগামী, এটা কিন্তু ভরকেন্দ্র একটা রিং এর। আর একটা কথা বলে রাখি এখানে, সেটা হলো যে একটা রিং এর কিন্তু ভরকেন্দ্র তোমার মধ্যবিন্দুতে, অর্থাৎ একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে তার ভরকেন্দ্র, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রিং এর জড়তার ভ্রামক বের করতে পারবো। এখন আমরা নেক্সট পেজে আবার ওই রিং এর কাহিনী নিয়ে আলোচনা করব। দেখো মনে করো আবার একটা রিং নিব, ঠিক আছে, এটা মনে করো আমার কি রিংটা,
এখন আমি কি নির্ণয় করলাম কিছুক্ষণ আগে আমি নির্ণয় করলাম এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক আছে। আর ওইখানে আর একটা কথাও আমি অ্যাড করেছি, সেটা হলো যে এই যে আমার অক্ষটা আছে, এই অক্ষটা আছে আমার ভরকেন্দ্রগামী অক্ষ, কারণ কি একটা বৃত্তের ভরকেন্দ্র থাকে তার কেন্দ্রে, এই জিনিসটা তোমরা মাথায় নাও, একটা বৃত্তের ভরকেন্দ্র থাকে কেন্দ্রে। তাহলে এই যে আমার যে ভরকেন্দ্রগামী অক্ষ, এর জড়তার ভ্রামক আমি কি পেয়েছি, এম আর স্কয়ার। আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এম হচ্ছে বৃত্তের ভর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আশা করি এই জিনিসগুলো তোমাদের লিখে দেওয়া লাগবে না, ঠিক আছে, এগুলো তোমরা এমনি প্রতীক দ্বারাই বুঝে যাবা। এখন দেখো, এখন আমাকে যদি কেউ এসে হুট করে কোশ্চেন করে যে বলো তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, অর্থাৎ একটা চাকতি, অর্থাৎ একটা রিংয়ের তোমার ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা এইভাবে রোটেট করবে, রোটেশনের দিকটা দেখাই। চাকতিটা যখন এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছিল, তখন আসলে এই যে এইভাবে ঘুরতেছিল, ঠিক আছে। কিন্তু দেখো এবার এখন এই অক্ষের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, এই যে এই অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে চাকতিটা যদি ঘোরে, এভাবে ঘুরবে, এই যে এইভাবে, অর্থাৎ এইভাবে, ঠিক আছে। লঞ্চ ধরো, এই সিস্টেমটা কিন্তু আমরা লঞ্চে কাজে লাগাতে পারি, অর্থাৎ এভাবে ধরো পানিটাকে ও ইয়া করে দেবে, ঠিক আছে। আর এখানে তোমার এইভাবে ঘুরতেছে, জিনিসটা বুঝছো আশা করি। তাহলে এখন দেখো, আমাকে যদি বলে যে এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক কত, এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক কত, আমরা নির্ণয় করতে পারবো? হ্যাঁ, পারবো। এখন দেখো, আমাদের মুখস্থ রাখতে হবে শুধু এই যে ভরকেন্দ্রগামী যে অক্ষগুলো আছে, এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমার কি জড়তার ভ্রামকগুলা মুখস্থ রাখতে হবে, আর বাকিগুলো আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে দেখো, এটা একটা ব্যাস না, এইটা একটা ব্যাস, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা একটা ব্যাস। আবার দেখো আমি এইটা এমনভাবে আঁকছি, এখানে তোমার কোনটা করে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এইটা তোমার অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই যে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি করে আছে। আবার এই যে খাড়া যে অক্ষটা যেটা আইজি, এগুলো আবার ওগুলোর সাথে 90 ডিগ্রি আছে। অর্থাৎ আমার যদি এটা এক্স অক্ষ হয়, এই অক্ষটা যদি এক্স অক্ষ হয়, এই অক্ষ হচ্ছে ওয়াই, আর এই অক্ষটা আমি জেড ধরে নিলাম যে এই অক্ষ জেড। তাহলে এখন দেখো, এক্স আর ওয়াই সমতলে এক্স আর ওয়াই দুইটা কিন্তু সেম। অর্থাৎ এখন যদি আমরা ওই যে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, দেখো তো আই জেড কে আমরা কি লিখতে পারি, আই জেড হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। জিনিসটা তোমরা বুঝো কিনা, আই এক্স প্লাস আই ওয়াই। এখানে আমি লম্ব অক্ষ উপপাদ্য পড়ানোর সময় আর একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে এইখানে কোন দুইটা সমষ্টি থাকবে, এইখানে কোন দুইটা সমষ্টি থাকবে। অর্থাৎ এখানে যে আমরা জেডটা লিখতেছি, আই জেডটা একাই আবার এক্স আর ওয়াই এর সমান, অর্থাৎ আই এক্স আর আই ওয়াই এর সমান। তো এই সাইডে কোন দুইটা থাকবে, যে দুইটার সমতলে বস্তুটা অবস্থান করবে। দেখো এই রিংটা তোমার এক্স আর ওয়াই সমতলে অবস্থান করতেছে, রিংটা এক্স আর ওয়াই সমতলে অবস্থান করতেছে, তাহলে আই জেডটাকে আমরা আই এক্স প্লাস আই ওয়াই লিখবো। আবার যদি এই রিংটা এক্স আর জেড তলে থাকতো, তাহলে আমরা কি লিখতাম জানো, অর্থাৎ রিংটা যদি এক্স আর জেড তলে অবস্থান করতো, তাহলে আমরা লিখতাম আই ওয়াই হচ্ছে আই এক্স প্লাস আই জেড। আবার যদি রিংটা ওয়াই আর জেড তলে থাকতো, রিংটা ওয়াই আর জেড তলে থাকতো, তাহলে লিখতাম আই এক্স হচ্ছে আই ওয়াই প্লাস আই জেড। অর্থাৎ যে সমতলে থাকবে ওই সমতল দুইটা একদিকে হবে, যোগ হবে, ঠিক আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখন দেখো, এটাকে আমরা এটা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, হঠাৎ করে খটকা লাগতে পারে। এটা হচ্ছে 2ix বা 2iy বা 2iy। কারণ কি একটু ভাবো তো, সেটা হচ্ছে এক্স অক্ষটা হচ্ছে ব্যাস, রিংটার ব্যাস, ওয়াই অক্ষটাও হচ্ছে রিংটার ব্যাস, ঠিক আছে। তাহলে দুইটা যদি ব্যাস হয়, দুইটা যদি ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হয়, অর্থাৎ আই এক্স যা আই ওয়াই ও তা, ঠিক আছে, আই এক্স আর আই ওয়াই দুইটা হচ্ছে সেম। অর্থাৎ এটাকে আমরা 2ix লিখতে পারি অথবা 2iy লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তো আই জেড অর্থাৎ আই এক্স কি আসতেছে, আই এক্স আই জেড বাই 2। এখানে আই জেড কত, আই জেড হচ্ছে এম আর স্কয়ার বাই 2। তাহলে এটা হচ্ছে কি আমার ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক আছে। আমরা এটা টপিকটা সম্ভবত লিখি নাই, এটা হচ্ছে রিং ধামাকা। এখানে আমরা রিং ধামাকা দিতে পারি, রিং ধামাকা, ঠিক আছে, এখানে রিং ধামাকা। অর্থাৎ রিং এর আরো কয়েকটা কেস দেখাবো তোমাদের, এগুলো কিন্তু মুখস্থের জন্য না, বা আমি এতগুলা দেখাচ্ছি তোমাদের মনে হতে পারে এতগুলা সূত্র কিভাবে মনে রাখবো। আসলে তোমরা জিনিসটা যদি বের করা শিখতে পারো, তাহলে কিন্তু ইজি, খুবই ইজি। রিং এর ধারণা এটা হচ্ছে কি কেস 1, এটা কেস 1, ঠিক আছে।
কেস 1, রিং এর কয়েকটা কেস দেখাবো। এটা হচ্ছে আমার কেস 2, কেস 2। এখন আমরা কেস 3 যাব। কেস 3 দেখো, এটা তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার বের করা শেষ। এটা আমরা ব্যাসের সাপেক্ষে লিখে রাখি, এটা হচ্ছে কি ব্যাসের সাপেক্ষে। ব্যাসের সাপেক্ষে, ঠিক আছে। এখন নেক্সট দেখো, এখন যদি তোমার রিংটার এরকম হয় একটা কেস, মনে করো রিংটা এরকম, তাহলে আমরা দুইটা পড়লাম, একটা হচ্ছে কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আর একটা হচ্ছে ব্যাসের সাপেক্ষে। এবার তোমার ঘূর্ণন অক্ষ হচ্ছে এখানে, এই যে ঘূর্ণন অক্ষ তোমার এইখানে হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, ঠিক আছে। অর্থাৎ রিংটা এটার সাপেক্ষে তোমার কি ঘুরবে, এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। আর রিংটার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হলো আর। আশা করি জিনিসটা তোমরা বুঝবা। এখন দেখো এখানে আমার তাহলে ভরকেন্দ্র কোনটা, আমি ভরকেন্দ্রে একটা অক্ষ নিব। এই ধরনের যখন অন্য কোনো প্লেসে তোমার এই জিনিসগুলো বের করতে বলবে, তখন আসলে তোমরা ভরকেন্দ্রে একটা অক্ষ নিয়ে নেবা। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক হচ্ছে তোমার আইজি। আবার দেখো তাহলে এখানে তোমার এই অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক আমার আই হয়, আই হচ্ছে কত, আই যদি আমাকে বের করতে বলে আই কত, তাহলে আমরা কি করব দেখো, চিন্তা করতে হবে আসলে কোন কোন সূত্র দ্বারা আমরা এটা খাটাতে পারি। যখন আমাদের ভরকেন্দ্র বা আমাদের মুখস্থ সূত্র দ্বারা আমরা যেটাকে বের করতে পারবো না, আমাদের চিন্তাধারা থাকবে দুইটা, হয় সমান্তরাল অক্ষ উপপাদ্য, না হলে লম্ব অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে? সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানা থাকলে, আর যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব, সেই অক্ষটা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সেই অক্ষটা অর্থাৎ এই অক্ষটা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার সমান্তরাল হয়, তাহলে তার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আইজি প্লাস এম এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আমি বলছি যে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই পার্টটুকু আমার কত আসবে, এই পার্টটুকু হচ্ছে আমার আর, ঠিক আছে। অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আবার কিছুক্ষণ আগে আমরা কিন্তু প্রথমেই যেটা বের করেছিলাম যে একটা রিং এর তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার। অর্থাৎ আই যদি আমরা নির্ণয় করতে যাই, আই হচ্ছে আইজি প্লাস তাদের তো ভর আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, এম আর স্কয়ার। আবার আইজি কত, আইজি হচ্ছে এম আর স্কয়ার। আইজি কিন্তু এম আর স্কয়ার আমরা প্রথমেই বের করেছিলাম, ঠিক আছে। এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, তাহলে এখান থেকে কি আসতেছে 2 এম আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার একটা রিং এর স্পর্শক যেটা আর কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার কি লম্ব, ঠিক আছে। এটা গেল। এখন দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে ভরকেন্দ্রগামী কি আর কোনো অক্ষ নেওয়া যেতে পারে না? হ্যাঁ পারে, ভরকেন্দ্রগামী যে কোনো অক্ষ হলেই হবে। দেখো এটাও কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষ, এই যে একটা ব্যাস, এটা যদি তোমার একটা ব্যাস হয়, এই ব্যাসটাও কিন্তু কি ভরকেন্দ্র দিয়ে গেছে, তো এটাও ভরকেন্দ্রগামী অক্ষ, ঠিক আছে। এর সমান্তরাল, অর্থাৎ এই এখন যেটা আঁকলাম এটার যদি সমান্তরাল আমার কোনো অক্ষর জড়তার ভ্রামক বের করতে বলে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, আমরা কিন্তু ওটাও বের করতে পারবো সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে। তাহলে এটা কত নাম্বার কেস? এটা হচ্ছে আমার কেস 3, ঠিক আছে। এটা কেস 2, কেস 2, এটা হচ্ছে কেস 2, কেস 2। এখন আমি নেক্সট পেজে যাব, ঠিক আছে। এখন দেখো আবার আমি আঁকবো, দেখো এবার কেসটা দেখো। এবার আমাকে যদি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে, এরকম যদি একটা অক্ষ থাকে, এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করব। এই যে ধরো এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক, তাহলে এটা কি, এটা কি রকম অক্ষ, এটা হচ্ছে তোমার ব্যাসের সমান্তরাল। অর্থাৎ এই বৃত্তের অর্থাৎ রিংটার ব্যাসটা কিরকম হবে, রিংটার ব্যাসটা এরকম হবে না, দেখো তো তোমরা জিনিসটা, রিংটার ব্যাসটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। রিংটার ব্যাসটা এরকম হবে। তাহলে এটা একটা ব্যাস, এটা কি, এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসের সমান্তরাল। দেখো প্রতিটা পয়েন্টে কিন্তু সেম দূরত্ব সেম হবে। তাহলে এটা হচ্ছে তোমার ব্যাসের সমান্তরাল একটা অক্ষ। আবার আমি কিছুক্ষণ আগে তোমাদের পূর্ববর্তী পেজে যেটা বুঝালাম, সেটা হচ্ছে যে এই ব্যাসটা কিন্তু তোমার ভরকেন্দ্র, অর্থাৎ এইটা হচ্ছে কেন্দ্র না, এটা কেন্দ্রটা তো আমরা ভরকেন্দ্র জি, আর এটা তোমার হচ্ছে আইজি। কারণ কি, এই আইজিটা আলাদা, এই আইজিটা আলাদা, কিন্তু আসলে ভরকেন্দ্র দিয়ে গেছে মানে এটা ভরকেন্দ্রগামী একটা অক্ষ। কিন্তু দেখো আগের পেজে কিন্তু ভরকেন্দ্র দিয়ে গেছে, কিন্তু ওটা কি রিংটার
রিংটার সাথে কি লম্ব, অর্থাৎ রিংটা যে তলে আছে সেই তলের সাপেক্ষে এই অক্ষটা হচ্ছে লম্ব। তো সেটাও একটা আইজি, এই আইজিটা আমরা জানি এম আর স্কয়ার, কিন্তু এটাও কিন্তু একটা আইজি, ঠিক আছে। এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক বের করা যায় এটাও একটা আইজি, কারণ কি এটাও হচ্ছে ভরকেন্দ্রগামী একটা অক্ষ, কিন্তু এই আইজিটা আমরা জানি এটা আলাদা, সেটা হচ্ছে কি আমরা বের করেছিলাম, এটা হচ্ছে কি হাফ এম আর স্কয়ার, ঠিক আছে, হাফ এম আর স্কয়ার। এই এটার রিংটার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। এখন দেখো, এখন আমাকে যদি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, আই হচ্ছে হোয়াট, আই কত, ঠিক আছে। তাহলে আমার দেখো এটাও তাহলে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটানো লাগতেছে, আই হবে কি আইজি প্লাস, দেখো তো এম নিব, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি কিনা, নিশ্চয়ই জানি, এটা হচ্ছে আমার কি তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এইটা আমার তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমরা জানি না, এটা হচ্ছে আর, কারণ কি ব্যাসার্ধটাই তো আর, তাহলে এম আর স্কয়ার, এম আর স্কয়ার। তারপর দেখো এখানে আইজি আমরা কত জানি, আইজি হচ্ছে হাফ এম আর স্কয়ার, কারণ কি এটা হচ্ছে তোমার ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা কিন্তু বের করেছি, তোমরা যদি মনে না থাকে তাহলে তোমরা পূর্ববর্তী স্লাইডগুলো একটু দেখে আসতে পারো, যে এটা হচ্ছে তোমার ব্যাসের তোমার কি ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কয়ার, এটা বের করেছিলাম। তাহলে এখানে আমি দিব হাফ এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, তাহলে কত আসতেছে দেখো তো 3/2 এম আর স্কয়ার, এটা আমার আসতেছে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, সরি এটা হচ্ছে তোমার ব্যাসের সমান্তরাল প্রান্তবিন্দু, ব্যাসের সমান্তরাল স্পর্শক আর কি, ব্যাসের সমান্তরাল স্পর্শক, ঠিক আছে, তার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 3/2 এম আর স্কয়ার। এখন তোমাদের আর একটা আশ্চর্যের বিষয় এখানে বলে দিব আমি, সেটা হচ্ছে যে একটা যদি ফাঁপা সিলিন্ডার, এটা গেল, এই টাইপটা গেল, আর কোনো টাইপ আছে কি, এটার আর কোনো কেস হইতে পারে, কিন্তু ওগুলো তোমাদের এমনিতেই বুঝবা, মানে এই কনসেপ্টগুলো দিয়ে ওগুলো করে ফেলতে পারবা। তাহলে দেখো এখন যদি আমার হয়, ওটা গেল রিং, এখন গেল নিরেট সিলিন্ডার, না হ্যাঁ নিরেট না, এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, টপিকটা যদি হয় আমার ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, ঠিক আছে। এখন দেখো ফাঁপা সিলিন্ডারের বেলায় কি হবে, ফাঁপা সিলিন্ডার তোমার কিরকম, তোমরা ফাঁপা সিলিন্ডার তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারো যে আসলে ফাঁপা সিলিন্ডারটা কিরকম হইতে পারে, ঠিক আছে। ফাঁপা শেপ, আসলে এখানে ফাঁপা শেপ দেওয়া নেই কেন জানি, আচ্ছা ফাঁপা শেপ পেয়ে গেছি আমরা, তাহলে এটা মনে করো আমাদের ফাঁপা শেপ, ঠিক আছে, এটা ফাঁপা শেপ, তোমাদেরকে ধরে নিতে হবে অনেকগুলো জিনিস, এটা হচ্ছে আমার ফাঁপা শেপ, অর্থাৎ এখানে দেখো এই স্পেসটা, এই মাঝের যে স্পেসটা আছে, অর্থাৎ এইখানে কিন্তু কিছুই নেই, ঠিক আছে, এখানে ভিতরে সম্পূর্ণ ফাঁপা, এখানেও ফাঁপা, অর্থাৎ এই পার্টটুকু ফাঁপা, শুধু এর প্রাচীরগুলো আছে। তাহলে এখন দেখো একটা ফাঁপা সিলিন্ডার আসলে কি অসংখ্য অসংখ্য রিং, অসংখ্য রিং, ঠিক আছে। তোমরা নিজেরাই চিন্তা করো, যদি আমরা 10টা চুরি যদি এভাবে রাখি, তাহলে একটা কি ফাঁপা সিলিন্ডার তৈরি হওয়ার একটা চান্স আছে, মানে একটা ফাঁপা সিলিন্ডার হয়ে যাবে, ঠিক আছে। 10টা চুরি যদি আমরা এভাবে রাখি, তাহলে এই স্পেসটা তোমার ফাঁকা হবে না। যদি আমরা চুরিগুলো সেম সাইজে নেই, আমি এখানে আঁকতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এগুলো যদি সেম সাইজে নেই তাহলে একটা ফাঁপা সিলিন্ডার হয়ে যায়, অর্থাৎ ফাঁপা সিলিন্ডার হচ্ছে তোমার অসংখ্য রিং। তাহলে এই ফাঁপা সিলিন্ডারের জন্য কেসগুলা ওই রিং এর মতো হবে আর কি, ঠিক আছে। তোমার যদি এরকম হয়, অক্ষটা এরকম হয়, তাহলে আমরা কি পড়ছিলাম, রিং এর জন্য পড়ছিলাম এম আর স্কয়ার, তাহলে এখানেও হবে তোমার এম আর স্কয়ার, ঠিক আছে, এম আর স্কয়ার। আবার যদি তোমার এইখানে হয়, এই যে এখানে, মানে একদম রিং এর মতো, কোনো সেন্স নাই, এইখানে যদি হয় তোমার, তাহলে এখানে আই হচ্ছে তোমার কত হবে জানো, এটা হচ্ছে এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, অর্থাৎ 2m আর স্কয়ার, 2m আর স্কয়ার। আবার যদি তোমার এইভাবে হয়, আচ্ছা রিং, ঠিক আছে, এখন আর একটা কি দেখাবো, সেটা হচ্ছে তোমার এইভাবে যদি হয়, আচ্ছা ওটা না, দেখো তাহলে এই এতটুকু পর্যন্ত তোমাদের কি আইজি হচ্ছে এম আর স্কয়ার প্লাস হাফ এম আর স্কয়ার, আশা করি জিনিসটা তোমরা বুঝছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওই যে অসংখ্য রিং দ্বারা গঠিত, এই জন্য তোমার ভরকেন্দ্রগামী যেটা হবে সেটা হচ্ছে এম আর স্কয়ার, আর প্রান্তগামী যেটা আছে সেটা হচ্ছে 2m আর স্কয়ার। ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের এই নিরেট সিলিন্ডার, অর্থাৎ নিরেট না, এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডারের কেসে এই দুইটাই কিন্তু এনাফ, ঠিক আছে। এখন আমরা নেক্সট দেখব, সেটা হচ্ছে চাকতি, বৃত্তাকার চাকতি। এটা হচ্ছে বৃত্তাকার চাকতি, এটা হচ্ছে বৃত্তাকার চাকতি, বৃত্তাকার চাকতি। আচ্ছা চাকতি সম্ভবত বৃত্তাকারে হয়, আমরা যদি চাকতি নেই তাও হবে, ঠিক আছে, চাকতি সম্ভবত বৃত্তাকারেই হয়। যদি আমরা চাকতি নিয়ে আলোচনা করি, তাহলে চাকতি দেখো
রিং চাকতিটাকে আমরা কি এটা বলতে পারি না? দেখো তো নিরেট রিং আমরা বলতে পারি কিনা? নিরেট রিং মানে এটা আমি জাস্ট একটা নাম দিলাম, নিরেট রিং মানে মনে রাখার সুবিধার্থে। আমরা রিং কি জানি? রিং হচ্ছে এরকম একটা ফাঁপা জিনিস, ঠিক আছে? রিং হচ্ছে একটা ফাঁপা, এখানে ভিতরে কিছু নাই। কিন্তু নিরেট রিং হচ্ছে এইখানে তোমার কি আছে, কিছু না কিছু আছে, অর্থাৎ এখানে তোমার ফাঁপা নাই। এটা হচ্ছে নিরেট রিং। আর এই নিরেট রিংটাকে আমরা কি চাকতি বলতেছি। এই নিরেট রিংটা এটা কোথাও লেখা আছে কিনা জানি না, কিন্তু এটা আমি নিজে একটা নাম দিলাম। তাহলে এখন দেখো একটা চাকতির বেলায় কি হইতে পারে। আমাদের সব সময় একটা জিনিস বলে রাখি যে ভরকেন্দ্রগামী যে অক্ষটা আছে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা মনে রাখবো, ঠিক আছে? ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা মনে রাখবো। এটা তোমার ভরকেন্দ্র যদি এইখানে হয়, এইটা তোমার আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার কি ভরকেন্দ্র, ঠিক আছে? তাহলে এইখানে তোমার ভরকেন্দ্রের সাপেক্ষে যে অক্ষ একটা নিতে হবে, এটা যেহেতু নিরেট তাহলে কি এখানে ঢুকবে আর দেখা যাবে না, ঠিক আছে? দেখো চিত্রটা আসলে বোঝা যায় কিনা। নিরেট আগের গুলা কিন্তু আমি আলাদা কেস করেছিলাম। তাহলে এইটা তোমার যদি জি হয় তাহলে আইজি হবে কত? আইজি আমাদের মনে রাখতে হবে, আইজি হচ্ছে কত? হাফ এম আর স্কয়ার। এম কি? এম হচ্ছে এই চাকতিটার ভর, আর আর হচ্ছে এই চাকতিটার ব্যাসার্ধ। এটা হচ্ছে আমার আর, আর হচ্ছে চাকতিটার ব্যাসার্ধ, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা বুঝছো। এখন তাহলে দেখো আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এটা না দিলেও হবে, এমনিতেই তো বললাম আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি কপি করব, তো কপি করলে আর মুছা যায় না। এটা হচ্ছে আমি এখানে লিখি যে চাকতিটার ভর হচ্ছে এম আর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এটাকে আমরা নেক্সট পেজে কাট করে নিয়ে যাব। তাহলে এটা কেস ওয়ান, কেস ওয়ানটা লিখে রাখি, এটা হচ্ছে কেস ওয়ান, কেস ওয়ান, ঠিক আছে? কেস ওয়ান, মানে এটাকে কাট করব। দেখো তাহলে দেখো এখন যদি আমাকে এই অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট একটা অক্ষ দিয়ে বলে যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই যে এইখানে যদি আমার অক্ষটা যদি এখানে থাকে, এখানে থাকে, এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক কত? আই হচ্ছে হোয়াট। তাহলে এখন দেখো আমি কি আমার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি না? জানি। প্লাস এটার যে আমি দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আমার আর, এখানে রেড পেন দিয়ে দেয় তাহলে স্পষ্ট বোঝা যাবে। সেটা হচ্ছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমার আর। তাহলে এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটবে, কারণ কি ওই ইয়ার মতো, রিং এর মতো। তাহলে রিং এ আমি যেহেতু এতবার বুঝাইলাম জিনিসগুলা, তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আই হচ্ছে আমার কি? আই হচ্ছে আইজি প্লাস এম আর স্কয়ার। আইজি কত? আইজি হচ্ছে হাফ এম আর স্কয়ার প্লাস এটা কি এম আর স্কয়ার, ঠিক আছে? এম আর স্কয়ার। তাহলে কত আসছে দেখো তো, 3/2 এম আর স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সমান্তরাল, কিন্তু অর্থাৎ দেখো এই জিনিসটাকে আমরা যদি ভাষায় প্রকাশ করতে যাই, এটা হচ্ছে তোমার লম্ব, কিন্তু লম্ব কিসের সাথে লম্ব? অর্থাৎ চাকতিটা যে তলে আছে সেই তলের সাথে লম্ব। অর্থাৎ এই কোণটা আমাদের যদি কেউ নির্ণয় করতে বলে, যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি নির্ণয় করতে বলে যে চাকতি আর ইয়ার সাপেক্ষে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কি, চাকতি যে তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর অবস্থান করতেছে, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা বুঝছো। এখন দেখো এখন আমরা আর এখন নতুন এটা কেস 2 না, এটা হচ্ছে কেস 2, কেস 2, কেস 2। এবার আমরা কেস 3 যাব, ঠিক আছে? কেস 3, কেস 3 হচ্ছে কি ব্যাসের সাপেক্ষে, কেস 3 ব্যাসের সাপেক্ষে। এরকম দেখো, তাহলে আমার ভরকেন্দ্র তো এটা, ঠিক আছে? এইটা আমার ভরকেন্দ্র। তো এই অক্ষের সাপেক্ষে আমার যদি জড়তার ভ্রামক, এখানে একটা অক্ষ আগে আঁকি, এরকম একটা অক্ষ, এই অক্ষটা নিলাম। তো এখানে তোমার মনে করো এই পয়েন্টটা হচ্ছে জি, এখানে তোমার আইজি, আইজি আমরা জানি আইজি কত হচ্ছে নিরেট, অর্থাৎ চাকতির জন্য হচ্ছে হাফ এম আর স্কয়ার। এটা হচ্ছে আমার আইজি, ঠিক আছে? এখন আমাকে বলছে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, অর্থাৎ ব্যাসটা হচ্ছে এরকম, এই যে এইটা হচ্ছে তোমার কি ব্যাস, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাস, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। এখন দেখো এই অক্ষটাকে আমি ধরলাম এক্স
আর এই অক্ষটাকে ধরলাম ওয়াই, আর এই অক্ষটাকে ধরলাম আমরা জেড। ঠিক আছে, এখন লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে যদি আই জেড আমরা লিখি, আই জেড লিখবো আই এক্স প্লাস আই ওয়াই। কারণ কি দেখো এইখানে কোন দুইটা লিখবো, এইখানে এক্স আর ওয়াই লিখবো। আই এক্স প্লাস আই ওয়াই কেন লিখতেছি, কারণ আই জেডকে আই এক্স আর আই ওয়াই কেন লিখতেছি, কারণ দেখো এই চাকতিটা কিন্তু এক্স আর ওয়াই সমতলে অবস্থিত, অর্থাৎ যে সমতলে অবস্থিত সেই দুইটা একদিকে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আই জেড তো জানি আমরা হাফ এম আর স্কয়ার, আর দেখো দুইটাই কিন্তু ব্যাস, তোমরা যারা নিরেটটা অর্থাৎ রিংটা পরে এসেছো, কিছুক্ষণ আগে রিংটা পড়াইলাম, ওখানে বললাম যে দুইটাই যেহেতু ব্যাস আমরা এটাকে 2ix লিখতে পারি, 2ix লিখতে পারি। তাহলে এখান থেকে ix কত আসতেছে, দেখো তো ix আসতেছে 1/4 এম আর স্কয়ার। তাহলে এটা আর আসতেছে চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা আসতেছে চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, এই টার্মটা হচ্ছে চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। এখন দেখো এটা তো গেল, তাহলে ওটা গেছে আর একটা আছে। এখন এরকম একটা চাকতি আছে, এরকম চাকতিটা আছে, তো আমরা ব্যাস তো জানি, এবার আমরা কি ওই ব্যাসের স্পর্শকের ব্যাসের সাথে সমান্তরাল একটা স্পর্শক নিব, ওর সাপেক্ষে জড়তার ভ্রামক কি বের করার ট্রাই করব। আমাকে এই আই এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে আই, চাকতির ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। আশা করি এই জিনিসগুলো এতবার বলতেছি সমস্যা হওয়ার কথা না। তাহলে আমার ভরকেন্দ্র এখানে যদি হয়, এখানে যদি আমার ভরকেন্দ্র হয়, তাহলে ভরকেন্দ্রকে আমি একটা অক্ষ নিব। কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা এক্সপ্লেন করছি যে ভরকেন্দ্র দিয়ে যাবে সেটাই একটা ভরকেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ সেটা ভরকেন্দ্র দিয়ে লম্বভাবে হোক যেভাবে হোক ভরকেন্দ্র ছেদ করলে ওটা ভরকেন্দ্রগামী একটা অক্ষ। আইজি, আইজি কত হবে, আইজি হচ্ছে আমরা তো বের করলাম 1/4 এম আর স্কয়ার, এটা কিন্তু বের করেছি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার যদি আই নির্ণয় করতে বলে, আই কত হবে, আই হচ্ছে আইজি প্লাস এম, তাদের মধ্যবর্তী দূরত্ব দেখো কত, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার আর, তাহলে এম আর স্কয়ার। ঠিক আছে, আবার আইজি কে আমরা কি লিখি, আইজি হচ্ছে 1/4 এম আর স্কয়ার, 1/4 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি জানো, 5/4 এম আর স্কয়ার। ঠিক আছে, এটা আমার তাহলে কিসে গেল, এটা হচ্ছে চাকতি, চাকতির ব্যাসের সমান্তরাল। অর্থাৎ দেখো এটাকে আমরা এভাবে ভাষায় বলতে পারি যে কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো, সেটা হচ্ছে কোনো রেগুলার অক্ষ না, সেটা একটা আলাদা অক্ষ যেটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সমান্তরাল, এবং চাকতিটা যে তলে আছে অক্ষটাও সেই তলে। দেখো অক্ষ আর চাকতি কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এবার কি জিরো, অর্থাৎ সমান্তরাল। সমান্তরাল বলতে কি একই তলে, দেখো একই তলে। আর কিছুক্ষণ আগে যেটা ছিল সেটা হচ্ছে একই তলে না। এই যে আমি প্রিভিয়াস আছে এই অক্ষটা হচ্ছে চাকতিটা যে তলে ছিল সেই তলের সাথে লম্ব। আমার এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানা থাকলে আমরা এগুলো ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি চাকতির ব্যাপার স্যাপার শেষ। এখন আমি প্রথমেই দেখো হেডলাইনটা কি লিখছিলাম, চাকতি বা নিরেট রিং। এখন দেখো আচ্ছা এটা কত নাম্বার কেস গেল আমি সেটাও লিখলাম না। কেস হচ্ছে কেস 1, এটা হচ্ছে টাইপ 2, অ্যাডভান্স টাইপ 2, এগুলো অ্যাডভান্স। আচ্ছা টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। আচ্ছা যাই হোক, এগুলো আর সমস্যা নাই। তারপর দেখো এখন আমি যদি বলি যে নিরেট সিলিন্ডার, আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফাঁপা সিলিন্ডার নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে আমার নিরেট সিলিন্ডার। ঠিক আছে, নিরেট সিলিন্ডার। দেখো নিরেট সিলিন্ডারের বেলায়, নিরেট তো এটা আমার একটা নিরেট সিলিন্ডার মনে করো। দেখো এই নিরেট সিলিন্ডারটা, এটাকে আমরা কি বলতে পারি, তোমরা কেউ বলতে পারবা? নিরেট সিলিন্ডারটা হচ্ছে অসংখ্য চাকতি, এটা বলতে পারি না, অসংখ্য চাকতি। নিরেট সিলিন্ডারটা হচ্ছে অসংখ্য চাকতি। তাহলে এখন দেখো চাকতির কেসেও যেগুলা হয়েছে এই সেম, একদম সেম। এখানে মনে করো একটা অক্ষ যেটা তোমার ভরকেন্দ্রগামী একটা অক্ষ আইজি। আইজি আমরা কি বের করেছিলাম, তোমরা আশা করি জিনিসটা জানো। আইজি হচ্ছে তোমার কি হাফ এম আর স্কয়ার। আরটা কি, এম হচ্ছে পুরো সিলিন্ডারের ভর, আর এতটুকু পরিমাণ দৈর্ঘ্যটা হচ্ছে আমার আর। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। ঠিক আছে, এটা হচ্ছে অসংখ্য চাকতি। আবার দেখো এই অক্ষের সাপেক্ষে যদি আমাকে কেউ বের করতে বলে, এই যে এই অক্ষের সাপেক্ষে যদি আমাকে কেউ বের করতে বলে আই, তাহলে আই হচ্ছে দেখো
এই স্বাভাবিকভাবে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটবে। এই দূরত্বটা তো আমার আর, কারণ কি দেখো এই যে এখানে যা দূরত্ব এখানেও সেম দূরত্ব, তাহলে এই দূরত্বটা আমার আর, এই দূরত্বটা হচ্ছে আমার এই যে এই দূরত্বটা হচ্ছে আমার আর, ঠিক আছে আর আর তাহলে এখানে আইজি আই হবে, অর্থাৎ এই এক্সিসের সাপেক্ষে যদি আমার জড়তার ভ্রামক নির্ণয় করতে বলে আই হচ্ছে আইজি প্লাস এম প্লাস এম, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর আর স্কয়ার। আমি এগুলো একটু দ্রুত বুঝাইলাম, কারণ কি, কারণ এই সেম টার্ম কিন্তু বারবার আসতেছে, ঠিক আছে। তাহলে আইজি কত, আইজি হচ্ছে হাফ এম আর স্কয়ার, সেম আর কি তখন কিন্তু আমরা বের করেছি, ঠিক আছে, এম আর স্কয়ার। তাহলে এখান থেকে কত আসে 3/2 এম আর স্কয়ার। এটা আমরা কিন্তু নিরেট চাকতির বেলায়ও দেখেছি, নিরেট চাকতির বেলায় যে কেস এখানেও কিন্তু সেম কেস। এখন দেখো এটা তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত এটাই এনাফ, ইন্টারমিডিয়েট পর্যন্ত এটাই এনাফ। এখন আর একটা অ্যাডভান্স টাইপ, অর্থাৎ সিলিন্ডারের একটা অ্যাডভান্স টাইপ নিয়ে আলোচনা করব। দেখো সিলিন্ডারের একটা অ্যাডভান্স টাইপ, সেটা হচ্ছে এটা মনে করো একটা সিলিন্ডার না, তাহলে এখানে আমি লিখে দিই যে অ্যাডভান্স টাইপ, এখানে লিখে দেবো অ্যাডভান্স টাইপ। অ্যাডভান্স টাইপ, আচ্ছা দেখো ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডভান্স টাইপ। এখন এটা আমার কি সিলিন্ডার, এটা তাহলে এটা কি মোছা যাবে না, না তাহলে, কারণ আর একটা সিলিন্ডার নেই, কারণ ওটার শেপটা খুব ছোট হয়ে গেছে, অন্য কিছু লেখার কারণে ওটা পার্মানেন্ট হয়ে গেছে, এটাও আবার পার্মানেন্ট হলো কেন। আচ্ছা এই পেজটা আমাকে ইরেজ করে দিতে হবে। এটা হচ্ছে মনে করো অ্যাডভান্স টাইপ, অ্যাডভান্স টাইপ, ঠিক আছে, অ্যাডভান্স টাইপ। তাহলে দেখো এক সিলিন্ডারের অ্যাডভান্স টাইপ আর কি, এটা মনে করো একটা সিলিন্ডার, ঠিক আছে। আর এই সিলিন্ডারটা আমি একটু রোটেট করি, রোটেট করার পর জিনিসটা বুঝাচ্ছি। এটা মনে করো এখানে, এই যে দেখো কেসটা দেখো, খুব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট না, এটা একটু মাথা খুলে দেওয়ার জন্য, অতটা কিন্তু ইম্পর্টেন্ট না যে একদম লাগবে এরকম না। কারণ অক্ষটা তোমার কোথায় আছে জানো, অক্ষটা হচ্ছে তোমার এইখানে আছে, এই যে এই অক্ষটা আমার এই যে এইখানে আছে, অর্থাৎ এই দিক বরাবর মিডলে প্রবেশ করবে প্লাস এই দিক বরাবর বের হয়ে যাচ্ছে, এই অক্ষটা আমার এখানে আছে। অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি আমার জড়তার ভ্রামক বের করতে বলে, আই কত, আই হচ্ছে ওয়াট, এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক যদি বের করতে বলে, তো এখানে আমরা দেখবো যে সিলিন্ডারটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল, ঠিক আছে, ভর হচ্ছে এম, আর এই যে ব্যাসার্ধ যেটুকু আছে, এখানে যে ব্যাসার্ধটুকু আছে না, এই ব্যাসার্ধটুকু হচ্ছে আমার আর, ঠিক আছে, এই ব্যাসার্ধটুকু হচ্ছে আমার আর। আশা করি তোমরা জিনিসটা ধরতে পারতেছো। তাহলে অক্ষটা কিভাবে আছে, অক্ষটা আছে এই আই যদি আমাদের নির্ণয় করা হয়, আই দেখো এইটাকে আপাতত আমরা দণ্ড ধরবো, এই সিলিন্ডারটাকে একটা দণ্ড ধরবো, দণ্ড, ঠিক আছে, সিলিন্ডারটাকে দণ্ড ধরবো। আচ্ছা তার আগে আর একটা জিনিস বলি, যদি আমরা সিলিন্ডারটাকে ক্রস করি, অর্থাৎ সিলিন্ডারটাকে এই পয়েন্টে যদি আমরা ক্র্যাক করি, এই জায়গায় এই পয়েন্টে মনে করো আমরা সিলিন্ডারটাকে কাটলাম, কাটার পর এইরকম একটা কেস পাবো, এই কেসটা পাবো। দেখো এখানে একটু হালকা করে জিনিসটা বোঝাই, তাহলে তোমরা প্র্যাকটিক্যালি ফিল করতে পারবা। এই যে এটা কাটছি, মনে করো সিলিন্ডারটা কাটছি, এরকম দুইটা খণ্ড হয়ে গেছে, সাইজটা সেম করার ট্রাই করি। আচ্ছা এই যে এখানে মনে করো আর একটা কপি করবো, জাস্ট দেখো এটা হচ্ছে কপি, এই যে সিলিন্ডারটাকে আমরা কাটছি, জিনিসটা বুঝতে পারছো তো, অর্থাৎ এই জায়গায় ক্র্যাক করছি, এই যে এই জায়গায় আমরা সিলিন্ডারটা কাটছি, কাটার পর দুইটা খণ্ড পাচ্ছি, এই এখানে একটা খণ্ড আর এইদিকে একটা খণ্ড। তো এইখানে তোমার যে অক্ষটা ছিল সেটা হচ্ছে এরকম, এই যে এরকম ধরে নাও অক্ষটা এরকম ছিল, এই যে অক্ষটা আমরা ধরে নিতে পারি যে অক্ষটাও কিন্তু খণ্ড হয়ে গেছে, দুই খণ্ড হয়ে গেছে, দেখো এই যে এইভাবে। তাহলে অক্ষটা কিভাবে ছিল তোমরা একটু জিনিসটা আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা বুঝছো কিনা, যে যখন আমরা সিলিন্ডারটাকে এভাবে কাটবো, এইখানে কাটার পর দেখবো যে এরকম হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড আর এরকম। তাহলে এখন দেখো এই যে অক্ষটা, ঠিক আছে, এই আমার অক্ষটা, আমার এই অক্ষটা কোথায় আছে, এই অক্ষটা তোমার এইভাবে আছে। একটা হচ্ছে পুরো সিলিন্ডার যদি একটা দণ্ড হয়, পুরো সিলিন্ডার যদি তোমার একটা দণ্ড হয়, দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষটা আছে। দেখো
পুরো সিলিন্ডারটা আমার একটা দণ্ড, দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষ প্লাস এটা একটা বৃত্ত না, এটা একটা বৃত্ত। দেখো এটা কিন্তু চাকতি, আমি কি বলছি, এটা নিরেট সিলিন্ডার নিয়ে কিন্তু আলোচনা করতেছি। আমার এই আলোচ্য যে ডিসপ্লেতে তোমরা যে সিলিন্ডারটা দেখতে পাচ্তেছো এটা হচ্ছে নিরেট সিলিন্ডার। তাহলে নিরেট সিলিন্ডারটাকে যদি আমরা দণ্ড কল্পনা করি তো দণ্ডের মধ্যবিন্দুতে তোমার অক্ষ, এটা একটা গেল। আর একটা টার্ম হচ্ছে নিরেট সিলিন্ডারের প্রতিটা হচ্ছে নিরেট চাকতি দ্বারা গঠিত, অর্থাৎ এটা একটা নিরেট চাকতি, নিরেট চাকতির ব্যাস বরাবর গেছে। দেখো এটা হচ্ছে, এটা তোমার মনে করো এই চাকতিটার কি ভর কেন্দ্র, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে তোমার জি ভর কেন্দ্র, অর্থাৎ এই নিরেট চাকতিটা তোমার ভরকেন্দ্রগামী একটা অক্ষ, সেটা হচ্ছে কি ব্যাস। দেখো এটা কিন্তু ব্যাস। তাহলে এখানে কয়টা আছে, দুইটা জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, একটা হচ্ছে দণ্ড হিসেবে আর একটা হচ্ছে কি ব্যাস সাপেক্ষে। তাহলে এখানে তোমার যদি দাও I1 প্লাস I2 দাও, অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। I1টা হবে, দেখো একটা যদি দণ্ড হয় ভর কিন্তু L, তাহলে কি হবে 1/12 m L স্কয়ার প্লাস, দেখো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কি নির্ণয় করেছিলাম 1/4 mr স্কয়ার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার এটার এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপ। এটা যদি তোমরা না বোঝার কিছু নাই, কিন্তু তোমরা যারা স্টার্টিং টাইমে পড়তেছো, অর্থাৎ এসএসসি 26 বলো এসএসসি 25 এই বছরের সাপেক্ষে আর কি 2024-এর সাপেক্ষে, তো তোমরা এই জিনিসগুলো আর কি করবা, ইগনোর করবা, ঠিক আছে। তাহলে আমার এখন পর্যন্ত সিলিন্ডার নিয়ে হাবিজাবি শেষ। তাহলে এখন আমি কিসে যেতে পারি, এখন আমি আয়তাকার পাতে যেতে পারি, ঠিক আছে, আয়তাকার পাত। তাহলে আয়তাকার পাতে যাওয়ার আগে গোলকগুলা শেষ করে দেই, আয়তাকার পাত নিয়ে একটু আলোচনার বিষয় আছে, তো গোলকগুলা শেষ করে দিই। এটা হচ্ছে গোলক, ঠিক আছে। গোলক, গোলক তাহলে গোলকের দুইটা কেস হতে পারে, একটা ফাঁপা গোলক একটা নিরেট গোলক। তাহলে আমরা প্রথমে যেটা কাজ করব ফাঁপা গোলক, ঠিক আছে, ফাঁপা গোলক। আচ্ছা নিরেট গোলকটা আগে পড়ি, নিরেট গোলক, নিরেট গোলক, নিরেট গোলকটা আগে পড়ব। এখন দেখো তাহলে এটা মনে করো একটা তোমার কি গোলক, ঠিক আছে, এটা আমার গোলক, নিরেট গোলক, অর্থাৎ ভিতরটা কি ফাঁপা না, ভিতরটা কিছু আছে, অর্থাৎ লোহা দ্বারা আছে, বা যে যে মেটাল দিয়া গোলকটা গঠিত সেই গোলক, সেই মেটালটা তোমার কি সম্পূর্ণ বডিতে এক্সিস্ট করতেছে, এটা হচ্ছে আমার নিরেট, ভিতরে একটুও ফাঁপা নাই। তাহলে এই গোলকের আমার ভরকেন্দ্র কি, আমি কিন্তু ভরকেন্দ্র কোথায় সেগুলো কিন্তু বলে আসতেছি, সেগুলো হচ্ছে একটা দণ্ডের ক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে তার মধ্যবিন্দুতে, একটা রিং একটা চাকতি অর্থাৎ বৃত্তাকার শেপের ক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে, আবার একটা গোলকেরও একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, অর্থাৎ আমরা দেখতে পারবো না, ওটা একদম ভিতরে, তবু আর কি ম্যাথ করার খাতিরে এগুলো আর কি কি মার্ক করে দিচ্ছি। তো এই যে আমার পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার হচ্ছে কি জি, অর্থাৎ ভরকেন্দ্র, এই পয়েন্টটা হচ্ছে আমার জি ভরকেন্দ্র। তাহলে আমাদের গোলকের ভরকেন্দ্রের সাপেক্ষে নিরেট গোলক যদি হয়, তাহলে এর সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই যে এইটা যদি তোমার, তাহলে আমি দেখো জিনিসটা কিন্তু যেহেতু নিরেট গোলক, তাহলে কি এটা এখানে প্রবেশ করবে আবার এই দিক দিয়ে বের হয়ে যাবে, তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর এখানে তোমার এই ভরকেন্দ্র দিয়া গেছে, ঠিক আছে, ভরকেন্দ্রটা তোমার, এটা তো আমি কি দেখতেছি, তোমরা জিনিসটা দেখো যে আমি কিন্তু এই গোলকটার কি পৃষ্ঠটা দেখতেছি, অর্থাৎ এটা আমরা যেটা সম্মুখে আছে এটা আমার কি গোলকের পৃষ্ঠ, কিন্তু কেন্দ্র যেটা, কেন্দ্র হচ্ছে গোলকের একদম মধ্যবিন্দুতে, অর্থাৎ একটা ফুটবল চিন্তা করো, ফুটবলের একদম ভিতরে যে ফুটবলটা কিন্তু ফাঁপা, ওই ফাঁপার ঠিক মধ্যবিন্দুতে কিন্তু ওর কি সেন্টারটা থাকে, তো ওই সেন্টারটাকে হচ্ছে গ্র্যাভিটি পয়েন্ট, সরি গ্র্যাভিটি পয়েন্ট না, গ্র্যাভিটি পয়েন্ট হচ্ছে তোমার কি ভারকেন্দ্র, ওটা বাদ, এটা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে জি, তাহলে জি দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র দিয়ে কিন্তু এই অক্ষটা গেছে, এটা তাহলে আমার কি আসতেছে আইজি, আইজি। আর নিরেট গোলকের জন্য আইজি হচ্ছে 2/5 mr স্কয়ার, এটা হচ্ছে নিরেট গোলকের জন্য, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে 2/5 mr স্কয়ার। আবার যদি আমাকে বলে যে এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক কত, যে এখানে একটা অক্ষ নিলাম, এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক কেউ আস্ক করে বললো, ঠিক আছে, এখানে কেস 1 প্লাস কেস 2 দুইটা একসাথে পড়াই দিই, কারণ এগুলো আর এত আলোচনার কিছু নাই। এখানে যদি তোমার আই হয়, আই হচ্ছে কি দেখো আইজি সমান্তরাল অক্ষ উপপাদ্য, কারণ কি এটা তোমার যদি ভরকেন্দ্রগামী একটা অক্ষ হয়, আর এটা আমার কি এটা হচ্ছে স্পর্শক, আবার এটা মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত জানো, এটা হচ্ছে আর, কারণ আমরা কি দিচ্ছি গোলকের ভর হচ্ছে এম, গোলকের ভর এম আর ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এখান থেকে তোমার এই পয়েন্টগুলা, এই যে এই পয়েন্টটা হচ্ছে আর, আবার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাও কিন্তু আর, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। তাহলে এখান থেকে তোমার এই দূরত্বটা হচ্ছে আর, আইজি হচ্ছে কি এম,
আর স্কয়ার। আবার আইজি আমরা কি পেলাম, আইজি হচ্ছে 2/5 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে তোমার 7/5 এম আর স্কয়ার। এটা হচ্ছে আমার কি স্পর্শক, গোলকের স্পর্শক বরাবর জড়তার ভ্রামক। আশা করি জিনিসটা তোমরা বুঝেছো। এখন দেখো আমরা ফাঁপাগুলোকে মুভ করি, ঠিক আছে? ফাঁপাগুলো এখানে আমি লিখি দিই কেস 1 প্লাস কেস 2, কেস 1 প্লাস কেস 2 প্লাস কেস 2, ঠিক আছে? এখন দেখো, এখন হচ্ছে আমরা ফাঁপা গোলক এতক্ষণ যেটা আলোচনা করলাম ওটা হচ্ছে নিরেট গোলক। এটা হচ্ছে ফাঁপা গোলক। তো একটা ফাঁপা গোলক নেই, ফাঁপা গোলক যদি খুঁজেও না পাই না, তো ওটা ফাঁপা গোলক ধরে নিবা। আচ্ছা পাবো, ইনশাল্লাহ পাবো। এটা হচ্ছে ধরো ফাঁপা গোলক। সেইটা কিরকম গোলক হইল রে? আচ্ছা মনে করো এইটাই ফাঁপা গোলক, উপরে কালার করা আছে, রং করা আছে, সমস্যা নেই। প্রিভিয়াস, নেক্সট। দেখো জিনিসটা এখানে তোমার পেজটা একটু, হ্যাঁ ঠিক আছে, এইটাই নাও, সমস্যা নেই। দেখো এটা মনে করো তো আমার কি ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকেরও কি ভরকেন্দ্র তো থাকবেই, যে কোনো গোলকের ভরকেন্দ্র থাকবে, ফাঁপা হোক আর নিরেট হোক, ভরকেন্দ্রটা ওর কি কেন্দ্রবিন্দুটাই হচ্ছে ওর ভরকেন্দ্র। তো এখানে আমার ঘূর্ণন অক্ষ না, এটা হচ্ছে আমার কি ভরকেন্দ্রগামী অক্ষ। এটা হচ্ছে আমার কি ভরকেন্দ্রগামী অক্ষ, আইজি। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষ এটা আমার কি জি। ভরকেন্দ্রগামী অক্ষ যদি ফাঁপা গোলক হয়, এখান থেকে যদি রোটেট করে, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি রোটেশন দেয়, তাহলে এর যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আইজি হচ্ছে 2/3 এম আর স্কয়ার। এম কি, এম হচ্ছে গোলকের ভর আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ এতটুকু হচ্ছে আর, আবার এই পরিমাণটাও হচ্ছে কি আমার আর। আশা করি জিনিসটা বুঝছো। এটা হচ্ছে এম আর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? এখন দেখো আমাকে যদি আর একটা কেস বলে যে আমাকে হুট করে কেউ এসে যদি জিজ্ঞেস, এটা আমাদের মনে রাখতে হবে, আইজিটা আমাদের মনে রাখতে হবে। এখন হুট করে কেউ এসে জিজ্ঞাসা করলো বলো তো এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, আই। এখানে আই কি হবে? তাহলে এখানে আই হবে তোমার, দেখো এটা কিন্তু তোমার কি ওই সেম আমরা যেটা ফাঁপাগুলোকে পড়লাম, আইজি প্লাস এম আর স্কয়ার। কারণ কি সমান্তরাল অক্ষ উপপাদ্য, বিষয়গুলো কিন্তু ধরা লাগবে। আইজি আমার জানা আছে, আবার এই অক্ষের সাপেক্ষে এই অক্ষটা কি প্যারালাল, আবার তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, গোলকের ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর, ঠিক আছে? আর তাহলে এখন আমরা কি এটা বের করতে পারবো না? এটা হচ্ছে কি 2/3 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার। তোমরা জড়তার ভ্রামক এই লেকচারটা কিন্তু আগের লেকচারটা না দেখে দেখিও না, ঠিক আছে? আগের লেকচারটা দেখবা আগে, তারপর এটা 5/3 এম আর স্কয়ার, ঠিক আছে? 5/3 এম আর স্কয়ার। তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন আমি তোমাদের আয়তাকার পাত নিয়ে একটু কি ডিসকাস করব, আয়তাকার পাত নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা তোমাদের মধ্যবিন্দু, এখন তোমাদের এই যে সিলিন্ডার যেটা ছিল, সিলিন্ডারের আর একটা টার্ম আমি এখানে একটু হালকা করে বুঝাই দেই। সেটা হচ্ছে তোমরা প্রিভিয়াসে দেখো, এই যে এইটা না, হ্যাঁ এইটা ছিল, এটা আমার কি ছিল, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন যদি আমার এরকম হয় সিলিন্ডারটা, এই যে এইরকম যদি হয়, ধরো সিলিন্ডারটা এই যে এবার শোয়ানো অবস্থায় আছে, আর এই যে এবার দেখো সিলিন্ডারটার মনে করো ব্যাসার্ধ আর, তারপর ভর এম আর দৈর্ঘ্য এল, এগুলো লিখে দিব কি? আচ্ছা লিখে দিই। এটা হচ্ছে মনে করো এইভাবে আছে, এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে এল, সম্পূর্ণ ভর হচ্ছে এম, আর এইখান থেকে মনে করো এই এতটুকু পার্ট, এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে আমার আর, ঠিক আছে? এখন ঘূর্ণন অক্ষটা ছিল মধ্যবিন্দুতে, এবার আমার ঘূর্ণন অক্ষটা এসে গেছে এইখানে ব্যাস বরাবর কিন্তু প্রান্তে। তাহলে আমরা এখানে কি আইটা লিখতে পারবো না? আই হচ্ছে দেখো নর্মালি আমরা কি লিখছিলাম, I1 প্লাস I2। মধ্যবিন্দুতে থাকায় প্রথমে আমরা দণ্ড চিন্তা করে মধ্যবিন্দুতে 1/12 ml স্কয়ার নিয়েছি। এবার আমরা এটাকে দণ্ড চিন্তা করে প্রান্তবিন্দুতে অক্ষ কল্পনা করে প্রথমটা নিব, অর্থাৎ 1/3 ml স্কয়ার প্লাস, দেখো ব্যাসের সাপেক্ষে প্লাস কি ব্যাস বরাবর গেছে কিন্তু এই যে 1/4 mr স্কয়ার, 1/4 mr স্কয়ার। আচ্ছা আমরা এটা মনে হলো যে তোমাদের দেখানো উচিত, দেখাই দিলাম। অর্থাৎ এগুলো মুখস্থ রাখা লাগবে না, কিন্তু এগুলো তোমরা এক্সপেরিয়েন্স হলে নিজেই করতে পারবা, এভাবেই এক্সপেরিয়েন্স হবে। তোমরা মাথাটা খুলে দিচ্ছি আমি, জাস্ট আমার কাজই হচ্ছে তোমাদের মাথাটা খুলে দেওয়া, ঠিক আছে?
এখন আমরা আয়তাকার পাত নিয়ে একটু আলোচনা করব। আয়তাকার পাত, এখন আমাদের আলোচ্য টপিক হচ্ছে আয়তাকার পাত, ঠিক আছে। আয়তাকার পাত, আয়তাকার পাত, ঠিক আছে। এখন আয়তাকার পাত একটা নিয়ে নেই। প্রথমত আমি একটা কথা বলি যে একটা আয়তাকার পাতের তোমার ভরকেন্দ্র কোথায় থাকে। একটা আয়তাকার পাতের ভরকেন্দ্র থাকে তোমার কর্ণ যে আছে না, কর্ণ যেখানে ছেদ করবে সেখানে, সেটা হচ্ছে তোমার ভরকেন্দ্র আয়তাকার পাতের। আমি কিন্তু প্রতিটা টার্ম অর্থাৎ প্রতিটা টার্ম পড়ার সময় কিন্তু ভরকেন্দ্র কোথায় থাকে সেটা বলে দিলাম, ঠিক আছে। প্রতিটা টার্ম পড়ার সময় বলে দিচ্ছি ভরকেন্দ্র কোথায়। এই যে এইখানে তোমার যে আছে না, এই পয়েন্টটা হচ্ছে আমার ভরকেন্দ্র আয়তাকার পাতের বেলায়, এই জায়গাটা হচ্ছে আমার ভরকেন্দ্র। এখন দেখো আরেকটা জিনিস, এই ভরকেন্দ্রটা আবার কোথায় হয় জানো? এই ভরকেন্দ্র হয় তোমার এই বাহুর মধ্যবিন্দু এখানে, আর এখানে যদি তোমরা একটা এভাবে ইয়া করো, তো এই ভরকেন্দ্রটা হচ্ছে তোমার এই পার্টটুকু তোমার যদি দৈর্ঘ্যটা যদি তোমার কি হয় এল হয়, এটা হচ্ছে L/2, আর প্রস্থ যদি তোমার বি হয়, এটা হচ্ছে B/2, জিনিসটা বোঝো। এটা হচ্ছে B/2, এটা হচ্ছে L/2। কারণ আয়তাকার পাত থেকে তোমার যে কর্ণদ্বয় যেখানে ছেদ করে সেই পয়েন্ট থেকে যদি আমরা এইভাবে লম্ব টানি, লম্বগুলো কি হবে বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে। এটা 9-10-এ অনেক প্রমাণ ছিল, ঠিক আছে, প্রমাণ ছিল, তোমরা নিজেরা এটা দেখে নিও। কিন্তু এটা তো নর্মাল বিষয় যে তোমার কি কর্ণদ্বয় যেখানে যে বিন্দুতে ছেদ করবে, তোমার কি এখান থেকে এখানে লম্ব টানলে, আমি জাস্ট বলে রাখলাম জিনিসটা তোমাদের যাদের মনে নেই, ঠিক আছে, এটা কিন্তু খুবই কমন একটা বিষয়। তাহলে এখন দেখো আমরা আয়তাকার পাত নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই তো আমরা কি কেস 1 নিয়ে আলোচনা করবো। আর কেস 1টা কি? কেস 1 হচ্ছে ভরকেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। কেস 1 হচ্ছে ভরকেন্দ্র দিয়ে যাবে। একটা আয়তাকার পাত আমরা এখান থেকে কালেক্ট করব, সুন্দর শেপ হলে ভালো হয়, অর্থাৎ যাতে দেখে বোঝা যায় যে আয়তাকার পাতটা কি ভূমির সাথে। আচ্ছা, এই যে সুন্দর একটা শেপ পেয়েছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমার আয়তাকার পাত। এগুলা আয়তাকার পাত। তো আয়তাকার পাতের এখন তোমার যে ভরকেন্দ্র যদি এখানে হয়, আচ্ছা এইখানে এই পয়েন্টটা ভরকেন্দ্র, ঠিক আছে। তো এটার সাপেক্ষে আমি জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য একটা অক্ষ নিব, অক্ষ নিলাম, এখানে একটা অক্ষ নিব। তো এটা যদি তোমার আইজি হয়, আইজিটা হবে কি দেখো, আইজি হচ্ছে প্রথমত আমি কিভাবে বের করি জিনিসগুলো, তোমাদের প্রসেসটা মাথায় রাখতে হবে। অনেক প্রশ্ন জাগবে, ঠিক আছে, প্রশ্নগুলোকে কি করবা তোমরা নিজেরাই ভেবে উত্তর বের করে ফেলবা, ঠিক আছে। কিন্তু আমি যে প্রসেসটা তোমাদের দিচ্ছি সেই প্রসেসটার উপরে 100% আস্থা রাখতে পারো। এখানে তোমার আগেই বললাম যে প্রথমে আমরা কি ওই যে এখানে যে একটা দেখলাম না, এই যে সিলিন্ডারের যে ব্যাপার স্যাপারগুলা, সিলিন্ডারের ব্যাপার স্যাপার কি দেখছি, এখানে দেখলাম তোমাদের দুইটা যখন একাধিকভাবে তোমার একাধিক আকৃতি থাকে, অর্থাৎ এখানে কি আছে দৈর্ঘ্য আছে, আবার এর একটা কি প্রস্থ আছে বা ব্যাসার্ধ যেটাই বলি, অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুটা হয়ে গেছে দ্বিমাত্রিক। আর এখানে তো এই বস্তুটা ত্রিমাত্রিক। এরকম ত্রিমাত্রিক বস্তুতে যতগুলা তোমার জড়তার ভ্রামক সম্ভব, অর্থাৎ যতভাবে সম্ভব ততগুলা বিবেচনা করতে হবে। আর যখন একটা নির্ণয় করবো তখন অপরটা কি নিগলেক্ট, ঠিক আছে। কীরকম, এখানে আমি কি বললাম যে তোমার এইখানে তোমার ব্যাসের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে দণ্ডের মধ্যবিন্দু, এই কেসটা একটা হচ্ছে ব্যাসের সাপেক্ষে, কারণ কি এই যে ব্যাস বরাবর গেছে, একটা ব্যাসের সাপেক্ষে এটা, আর একটা হচ্ছে কি দণ্ড চিন্তা করে এটা। তাহলে দুইটা আছে, যখন আমি এটাকে দণ্ড চিন্তা করবো তখন শুধু দণ্ড, অর্থাৎ দেখো 1/12 ml², আমি শুধু দণ্ডের কিন্তু বের করছি, অর্থাৎ এটা তো দণ্ড না, এর তো কি আছে প্রস্থ আছে, ওটাকে আমরা নিগলেক্ট করছি। আবার যখন দণ্ড বের করা শেষ, এখন আমরা যখন এটাকে একটা চাকতি কল্পনা করব, দেখো চাকতি কল্পনা করে 1/4 ml² বের করতেছি, তখন আসলে দণ্ডটা আমরা ভুলে গেছি যে এটা আসলে দণ্ড না, এটা হচ্ছে একটা চাকতি, এটা বোঝাচ্ছি আর কি। এখন দেখো, তো আয়তাকার পাতের যখন আমরা এভাবে দ্বিমাত্রিক একটা ব্যবস্থা, এটা তো আয়তাকার পাত হচ্ছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা। তো এক্ষেত্রে আমরা যখন জড়তার ভ্রামকটা বের করব, তখন তোমাদের দৈর্ঘ্য বরাবর একটা জড়তার ভ্রামক পাবা, আর একটা কি প্রস্থ বরাবর একটা পাবা। তো যখন দৈর্ঘ্য বরাবর জড়তার ভ্রামক বের করবা, ওই সিলিন্ডারের যে কেসটা আছে ওই কেসের মতো তোমরা প্রস্থ বরাবর যে জড়তার ভ্রামক ওটা নিগলেক্ট করবা, অর্থাৎ ধরে নেবা প্রস্থ নাই, অর্থাৎ এখানে শুধু একটা দণ্ড দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্য বরাবর আমরা জড়তার ভ্রামক বের করব। আবার যখন প্রস্থ বরাবর জড়তার ভ্রামক বের করতে যাব, তখন আসলে দৈর্ঘ্যটাকে নিগলেক্ট করব। তাহলে দেখো এখন আমরা যদি এটা
এই দৈর্ঘ্যটা অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা এটা এল ধরে নেই, আচ্ছা এ ধরে নেই, এ আর বি ধরবো, প্রস্থ বি ধরবো, এটা যদি দৈর্ঘ্যটাকে আমি এ ধরে নেই এ, আর এই প্রস্থটাকে যদি আমি বি ধরে নিই, বি ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখো তো আমি কিন্তু আগেই বলেছি যে ভরকেন্দ্রটা তোমার দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে প্রস্থের মধ্যবিন্দুতে, অর্থাৎ এই পার্টটুকু অর্থাৎ এই যে পার্টটা আছে এখান থেকে তোমার হচ্ছে a/2 আর এখান থেকে তোমার যে পার্টটা আছে এটা হচ্ছে তোমার কি b/2। আশা করি জিনিসটা বুঝছো। তাহলে এখন দেখো আয়তাকার পাতের ভর ধরলাম m, ঠিক আছে, m ভর ধরলাম m। এখন আমি যখন আয়তাকার পাতটাকে একটা দৈর্ঘ্য চিন্তা করব, অর্থাৎ একটা দৈর্ঘ্য চিন্তা করব, তখন দেখো এটা দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে আবার প্রস্থের মধ্যবিন্দুতে, তাহলে কি হবে i হচ্ছে, আচ্ছা ig এখানে রেড পেন দিয়ে যেহেতু লিখছি ig, দেখো 1/12 প্রথমে দৈর্ঘ্য নিয়ে চিন্তা করতেছি, m নিব, m কিন্তু সম্পূর্ণ নেব, অর্থাৎ m নেওয়ার সময় কিন্তু চিন্তা করা যাবে না যে শুধু দৈর্ঘ্য চিন্তা করলে m কতটুকু আসবে, ওটা না, m কিন্তু সম্পূর্ণ আয়তাকার পাতটা নেওয়া লাগবে। আর আগে বলে রাখি এটা হচ্ছে পাত, আর পাত বলতে আমি বোঝাচ্ছি এটা নিরেট, ঠিক আছে, এখানে কোনো স্পেস নাই, এই জায়গাগুলো কোনো স্পেস নাই, m l স্কয়ার, কারণ কি 1/12 কেন, কারণ দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে l স্কয়ার না, এখানে আমি দৈর্ঘ্যটাকে a দ্বারা কি আইডেন্টিফাই করলাম, তো a স্কয়ার m a স্কয়ার প্লাস দেখো প্রস্থের মধ্যবিন্দুতে, তাহলে এখন আমরা কি দৈর্ঘ্যটা বাদ, দৈর্ঘ্যের ক্যালকুলেট আমরা করে ফেলেছি, এটা হচ্ছে 1/12 m a স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে প্রস্থ বরাবর তোমার কি জড়তার ভ্রামকটা নির্ণয় করা, তাহলে প্রস্থ বরাবর আসতেছে 1/12 m b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি আয়তাকার পাতের একদম যে তোমার ইয়া আছে, এটাকে কি বলে ভরকেন্দ্র, জি হচ্ছে আইজি, যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে এখান থেকে তোমরা এটা কমন নিতে পারো না, দেখো তো 1/12 m a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেওয়া যায় না, হ্যাঁ যায়। তা আশা করি তোমরা জিনিসটা এতক্ষণে বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন দেখো আমরা নেক্সট একটা পেজে যাব, সেটা হলো, তাহলে আমি কি বলছি এই জিনিসটা কিন্তু অনেক খান ধরে বুঝাইলাম, কেন বুঝাইলাম তোমরা বুঝতে পারলে আমার সার্থক, ঠিক আছে। এই যে এবার কেস 2 নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা অক্ষটা তোমরাই বলো, আমি নিজেও জানি না যে অক্ষটা কোথায় দিব, কারণ আমার কোনো প্ল্যানিং নাই যে আমি কোথায় অক্ষ দেব, ঠিক আছে। এইভাবে তোমরা যেখানে অক্ষ দিবা সেখানে কিন্তু অক্ষটা দিতে পারো। এখন দেখো আমি দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে, এটা কেস 2 দেই, কেস 2 হচ্ছে কি, দেখো অক্ষটা তোমার আসতেছে, আচ্ছা যেটা আমি নির্ণয় করবো সবসময় কিন্তু রেড পেন দিয়ে আমি ওই অক্ষটা কি আইডেন্টিফাই করব, এই যে এটা দেখো। তাইলে দেখো এই দৈর্ঘ্যটা আমি আগের মতোই দৈর্ঘ্যটা কি ধরবো, দৈর্ঘ্যটা হচ্ছে আমার a, আর এই প্রস্থটা সে ছিল, এই প্রস্থটা হচ্ছে b। এখন একটা জিনিস দেখো, এটা তোমার দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে, কারণ কি এই এতটুকু পার্ট হচ্ছে a/2, কিন্তু এইটা হচ্ছে কি প্রস্থের শেষ প্রান্তে না, দেখো তো প্রস্থের শেষ প্রান্তে, এটা সম্পূর্ণটা b, অর্থাৎ দেখো এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে এটা আছে, কিন্তু প্রস্থের শেষ প্রান্তে দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে, ঠিক আছে। তাহলে এখানে তোমার জড়তার ভ্রামক কি হবে জানো, 1/12, আচ্ছা 1/12 না, এটা তাহলে রেড পেন দ্বারা লিখি, সেটা হচ্ছে আইজি না, এটা হচ্ছে আই, কারণ কি আমার কিন্তু আইজি এখানে নাই, ঠিক আছে, আইজি নাই। তাহলে আমরা এখানে, আচ্ছা দেখো এটা যদি তোমার আইজি হয়, এখানে আমি আইজিটা লিখি, আই না আই, হ্যাঁ আই, এটা হচ্ছে আই হচ্ছে হোয়াট। তাহলে দেখো দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্যের জিনিসটা দেখো, দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে আয়তাকার পাতটার ভর হচ্ছে কি, ভর হচ্ছে এম, আয়তাকার পাতের ভর এম, ঠিক আছে, ভরটা এম দেই এম। এখন দেখো আই হচ্ছে দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে, তাহলে 1/12 নিতে হবে, 1/12 এম দৈর্ঘ্যের মধ্যবিন্দু এ স্কয়ার, ঠিক আছে, প্লাস দৈর্ঘ্য আমার শেষ, দৈর্ঘ্য আমি ক্যালকুলেট করে ফেলেছি, এইটা হচ্ছে আমার দৈর্ঘ্যের ক্যালকুলেশন। এখন আমি প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য ভুলে যাবো, এবার আসে আমি ধরে নেব এবার শুধু প্রস্থ আছে, অর্থাৎ প্রস্থ আছে। তাহলে দেখো প্রস্থের শেষ প্রান্তে তাহলে কি লেখা যায়, 1/3 এম বি স্কয়ার, ঠিক আছে, এম বি স্কয়ার। আচ্ছা আমার আর একটা জিনিস মাথায় আসলো, এটা হচ্ছে গেল, আর একটা জিনিস মাথায় আসলো, দেখো কি জিনিসটা, সেটা হচ্ছে আমি এটাকে কাট করে নিয়ে যাব, আচ্ছা এখানেই করি, দেখো আমি পূর্ববর্তী পেজে কি দেখছিলাম, এটা বের করেছিলাম না, এটা হচ্ছে আমার কি ভরকেন্দ্রের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক, এটা কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আমার আইজি হচ্ছে কি 1/12
এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মনে রাখো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর নেক্সট পেজে দেখো তোমরা যদি এইখানে একটা ভরকেন্দ্র চিন্তা করো, দেখো তো এটা সুন্দর একটা কিন্তু বুদ্ধি, ঠিক আছে। এই যে এইটা তোমার ভরকেন্দ্র, রাইট। তাহলে আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটাতে পারি কিনা একটু দেখো তো। এটা হচ্ছে আমার, দেখো তো সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটাতে পারবো কিনা। এটা আমার আইজি আমার জানা না, আইজি কত, আইজি হচ্ছে 1/12 এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে এটা। এখন দেখো এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক বের করতে হবে, আমার এইটুকু দূরত্ব আমি জানি না, সমান্তরাল অক্ষ উপপাদ্যের বেলা আমার দূরত্বটা কিন্তু কি লাগবেই, এইটুকু দূরত্ব দেখো সম্পূর্ণটা কিন্তু বি, অর্থাৎ এইটা হচ্ছে প্রস্থ, সম্পূর্ণ প্রস্থ হচ্ছে বি, তাহলে এইটুকু হচ্ছে b/2। তাহলে আমি কি এটা লিখতে পারি না, আই হচ্ছে কি, এই যে এই সাদা পেন দিয়ে আইটা দেই, এটা হচ্ছে আমার আলাদা একটা পার্ট, আই হচ্ছে আইজি প্লাস এম, এম তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, অর্থাৎ এই যে লম্ব যে আর কি ভরকেন্দ্রগামী যে অক্ষটা আছে আর এখানে যে অক্ষটা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে b/2 এম b/2 স্কয়ার, রাইট, এম b/2 স্কয়ার। তাহলে এখন দেখো আইজি হচ্ছে কত 1/12 এম এ স্কয়ার প্লাস 1/12 এম বি স্কয়ার প্লাস এটা কি আসতেছে 1/4, অর্থাৎ এই টার্মটা, এই যে এই টার্মটা 1/4 এম বি স্কয়ার। তাহলে এখন দেখো 1/12 এম এ স্কয়ার প্লাস এই দুইটা যদি যোগ করি না তাহলে কি আসবে জানো তোমরা, 2, আচ্ছা 1/3 এম বি স্কয়ার আসবে, ঠিক আছে 1/3 এম বি স্কয়ার আসবে। তোমরা জিনিসটা দেখতে পারো, এটা এই দুইটার যোগ করে তোমরা 1/3 বি স্কয়ার পাবা। তাহলে কি একটা সুন্দর একটা জিনিস না, এই যে এইটা এই টার্মটা থেকে তোমরা এটা পাবা, ঠিক আছে। এই যে দেখো এই দুইটা যোগ করে এটা পাবা। তাহলে আশা করি দেখো তাহলে এটা আর এটা সেম আসলো না, তাহলে আমরা কি যে কোনো ভাবে কিন্তু আমরা এগুলা বের করতে পারি, অর্থাৎ এইটা আর এটা কি সেম আসলো, ঠিক আছে। এটা কিন্তু একটা চমৎকার একটা জিনিস, তাহলে তোমরা এভাবে বের করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট একটা পেজ নিব, নেক্সট পেজ আমরা আবার ওই আয়তক্ষেত্র, এবার কি কেস 3 না, এটা হচ্ছে কি কেস 2 ছিল, তাহলে এটা হচ্ছে কেস 3, কেস 3, কেস 3 নিয়ে আলোচনা করব। আবার একটা আয়তাকার পাত নিব, দেখো আয়তাকার পাতে এবার তো আমি দৈর্ঘ্য বরাবর দিছিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর অক্ষটা দিছিলাম, তো এবার আমি অক্ষটা দিব প্রস্থ বরাবর, রাইট। এবার আমি দৈর্ঘ্য ইয়াটা দিব প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর। দেখো জিনিসটা তোমরা বুঝো কি না একটু ভালোভাবে দেখে নিও, ক্লাসগুলো কিন্তু এগুলো কিন্তু খুব টেকনিক্যাল ক্লাস করাচ্ছি, কারণ তোমরা যাতে মাথাটা খুলে যায়, অর্থাৎ মজা পাওয়ার তোমাদের আরো জানার আগ্রহটা বাড়ে, ঠিক আছে। জানি না কতটুকু সাকসেস হইতেছি। তাহলে এটা আমার এই পার্টটুকু আমি কি বলি, এটা হচ্ছে বি প্রস্থ, আর এই পার্টটা হচ্ছে আমার এ দৈর্ঘ্য। পুরো আয়তাকার পাতের ভর হচ্ছে এম, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা যদি আমার আই হয়, এটা যদি আমার আই হয়, আই কত হবে, আই হচ্ছে দেখো জিনিসটা দেখো কিসের মাঝামাঝি, প্রস্থের মধ্যবিন্দুতে, এটা হচ্ছে আমার প্রস্থ, প্রস্থের মধ্যবিন্দুতে অক্ষটা, কিন্তু এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রান্তবিন্দুতে, দৈর্ঘ্যের প্রান্তবিন্দুতে প্রস্থের মধ্যবিন্দুতে। তাহলে আমরা যখন দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব, দৈর্ঘ্যের প্রান্তবিন্দু যেহেতু 1/3 এম এ স্কয়ার প্লাস 1/3 প্রস্থের মধ্যবিন্দুতে, প্রস্থের যেহেতু মধ্যবিন্দুতে তাহলে এখানে আর 3 লেখা যাবে না, প্রস্থের মধ্যবিন্দু মানে 1/12 এম বি স্কয়ার, এটা হচ্ছে আমার প্রস্থের মধ্যবিন্দু, আর এটা গেল। এখন তোমরা ওই যে আগের মতোই সেম, ঠিক আছে। এখানে তোমরা যদি একটা এক্সিস চিন্তা করো, এই যে এখানে যদি একটা এক্সিস চিন্তা করো, ভরকেন্দ্রগামী একটা অক্ষ যদি চিন্তা করো, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমরা বের করতে পারবা। এখানে আমরা আইজি কি জানি, আইজি তো আমরা বের করেছিলাম 1/12 এম, এখানে কি আসতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা বের করেছি। তো এটার সাপেক্ষে তোমরা এই যে এইটা তো সমান্তরাল, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল, আবার এই দূরত্বটা দেখো কত হবে, সম্পূর্ণটা হচ্ছে এল, তাহলে এই যে এই পার্টটুকু হচ্ছে তোমার আচ্ছা a/2, সম্পূর্ণটা দৈর্ঘ্য এ, এই পার্টটুকু হচ্ছে a/2, তাহলে আমি এখানে লিখতে পারি না a/2, তাহলে তোমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে ট্রাই করবা, ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে ট্রাই করে দেখবা এইটা আসে কিনা, এই যে এইটা আসে কিনা।
সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে ট্রাই করে দেখবা। সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে দেখবা এটা আসে কিনা, সেলফ ট্রাই, ঠিক আছে, সেলফ ট্রাই। এখন তাহলে দেখো নেক্সট আমরা কি আয়তাকার পাতের মোটামুটি সবগুলা না এখনো সবগুলা শিখি নেই, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কি, দেখো তো কি একটা জিনিস মার্ক করতে বলতেছি আমি, দেখো সেটা হচ্ছে এই যে অক্ষগুলা যে আছে এই অক্ষগুলা কিন্তু আয়তাকার পাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে কিন্তু আয়তাকার যে পাটটা আছে এই পাটটার সাথে কিন্তু এইগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আশা করি চিত্রে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার আয়তাকার পাতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তারপর নেক্সট দেখো এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করছি সবগুলা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই আয়তাকার পাতের সাথে এই অক্ষগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা যে জিনিসগুলো শিখবো, এটা কোথা থেকে আসলো রে, আচ্ছা একটু ইয়া হয়ে গেছে, ঠিক আছে, গোলকার সমস্যা নাই। এখন দেখো আমরা আয়তাকার পাতের যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এবার আয়তাকার পাতের সমান্তরাল, ঠিক আছে, পাতের সমান্তরাল অক্ষগুলা নিব। এবার আমরা পাতের সমান্তরাল অক্ষ নিব, ঠিক আছে, পাতের সমান্তরাল। এতক্ষণ আমরা কি পড়ছি, আয়তাকার পাতের উপর লম্ব জিনিস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এখন আমরা পাতের সমান্তরালে জাম্প করব। তো আয়তাকার একটা পাত নিতেই হয়, এটা আমার আয়তাকার পাত, ঠিক আছে। এখন দেখো অক্ষটা আমার কোথায় দিব, এবার অক্ষটা আমি দিব এবার এইখানে দিব, এই পয়েন্টে যদি আমি অক্ষটা দিই, একটু বড় করে নিই, এই যে তাহলে অক্ষটা আমি কোথায় দিছি দেখছো ভাই, অক্ষটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এক প্রকার পাখার মতো, গ্রামে গঞ্জে তোমার ওই যে হাত পাখা থাকে না সেরকম পাখার মতো, ঠিক আছে, রোটেট করতেছে এই দিক বরাবর, যে কোনো একটা নির্দিষ্ট দিকে ধরো রোটেট করতেছে, কিন্তু এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এখন যদি হয় নর্মালি আমি ওই দ্বিমাত্রিক চিন্তা ব্যবস্থাটা এখানে আনবো, সেটা হচ্ছে আই যদি আমার নির্ণয় করতে হয়, আই কি হবে, প্রথমত আমাকে দেখতে হবে যে এখানে আসলে এটা হচ্ছে আমার কি বি আয়তাকার পাতের ভর হচ্ছে এম, ঠিক আছে, আর এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমার এ। এখন আমাকে দেখতে হবে যে আসলে এটা কিসে আছে, ঠিক আছে, কিসে আছে। দেখো দৈর্ঘ্যের শেষ প্রান্তে আছে কিনা, দৈর্ঘ্যের শেষ প্রান্তে আছে, এই যে যখন আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করবো তখন প্রস্থ নিগলেক্ট, আর যখন প্রস্থের সাপেক্ষে নির্ণয় করবো তখন দৈর্ঘ্য নিগলেক্ট। এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন দেখো এই অক্ষটা তোমার কি প্রস্থের শেষ প্রান্তে না, এটা হচ্ছে আমার প্রস্থ, তো প্রস্থের শেষ প্রান্তে আমার অক্ষটা, আবার দৈর্ঘ্যের, আচ্ছা প্রস্থটা আগে নির্ণয় করে দেখো, তাহলে আই হচ্ছে 1/3 এম বি স্কয়ার, এটা আমার কি গেল, প্রস্থটা গেল, ঠিক আছে, বি হচ্ছে প্রস্থ, বি প্রস্থের জন্য, তাহলে এটা আমার প্রস্থেরটা গেল। এখন আমি দৈর্ঘ্যেরটা নির্ণয় করব, প্লাস দৈর্ঘ্যের বেলায় দেখো কাহিনী কি, যখন আমি দৈর্ঘ্য নির্ণয় করব তখন প্রস্থটা নিগলেক্ট না, যখন দৈর্ঘ্য নির্ণয় করব তখন প্রস্থ নিগলেক্ট, অর্থাৎ এই প্রস্থটা আমার বাদ যাচ্ছে। এখন দেখো তো তুমি দৈর্ঘ্যের সাথে এটা কি উপরিপাতিত হয়েছে না, একটা আমরা কেস পড়েছিলাম না, কিন্তু দেখো প্রিভিয়াসে কোথায় জানি শুরুর দিক সম্ভবত কোথায় একটা কেস পড়েছি, এই যে কেস দেখো, এই কেসটাই দেখো, এটা তোমার কি দৈর্ঘ্যের সাথে উপরিপাতিত হয় তখন আসলে জড়তার ভ্রামক কত হয়, 0। তাহলে এখানে যেহেতু প্রস্থ আমরা নিগলেক্ট করতেছি, অর্থাৎ যখন প্রস্থ নির্ণয় করব তখন দৈর্ঘ্য নিগলেক্ট, আবার যখন দৈর্ঘ্য নির্ণয় করব তখন প্রস্থ নিগলেক্ট। এখানে যখন নির্ণয় করতেছি কি নির্ণয় করতেছি, এবার দৈর্ঘ্যের সাপেক্ষে নির্ণয় করব, তো তখন প্রস্থ নিগলেক্ট, অর্থাৎ এই প্রস্থটা ধরো সংকুচিত হয় দৈর্ঘ্যে এখানে হয়েছে, তাহলে কি, অর্থাৎ প্রস্থ নাই, অর্থাৎ প্রস্থটা সংকুচিত হয়ে দৈর্ঘ্য হয়ে গেছে, আর দৈর্ঘ্যের সাথে এটা উপরিপাতিত, তাহলে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক আসতেছে 0। তাহলে এখানে আমার জড়তার ভ্রামক আসবে শুধু 1/3 এম বি স্কয়ার, এটা আসতেছে, ঠিক আছে। আবার যদি মনে করো সেমলি তোমরা প্রস্থটা নির্ণয় করতে পারবা না, যদি এখানে তোমার আই হয়, আর এখানে মনে করো তোমার এবার এই দিক বরাবর একটা অক্ষ আছে, আমি এই একটাই বুঝাই দিই, ঠিক আছে, একটাতেই বুঝাই দিই। এবার মনে করো প্রস্থ বরাবর আছে আই হচ্ছে হোয়াট, এখন দেখো আই কত, এটা তো গেল এই আই, ঠিক আছে, এটা আলাদা করে দিই নাহলে আবার পরে কনফিউশন হবে, এটা এই আই। এখন এই আইটা কত হবে, দেখো এটা এই এক্সিসটা ঘূর্ণন অক্ষটা, অর্থাৎ এই দিক দিয়ে রোটেট করতেছে, এবার রোটেশনের দিকটা হচ্ছে এই দিক বরাবর রোটেট করতেছে। তো এই দিক বরাবর যখন রোটেট করবে তখন দেখো জিনিসটা দৈর্ঘ্যের শেষ প্রান্তে কিন্তু অক্ষটা, এই অক্ষটা হচ্ছে দৈর্ঘ্যের শেষ প্রান্তে, আর প্রস্থ বরাবর দেখো উপরিপাতিত হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্যের শেষ প্রান্তে যেহেতু, তাহলে আই আমরা কি লিখতে পারি, আই হচ্ছে দৈর্ঘ্যের শেষ প্রান্তে না 1/3 এম এ স্কয়ার, প্লাস প্রস্থ যখন নির্ণয় করব তখন দৈর্ঘ্য নিগলেক্ট,
অর্থাৎ প্রস্থ বরাবর যখন নির্ণয় করব তখন আসলে দৈর্ঘ্য নিগলেক্ট, অর্থাৎ এই দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে দেখো প্রস্থ মনে করো এখানে আছে শুধু, এটা মনে করো পুরোটা সংকুচিত হইতে দৈর্ঘ্যটা আর কি নিগলেক্ট হইতে প্রস্থটা আছে শুধু। দেখো প্রস্থ আর এই এক্সিসটা কিন্তু অপরিপাটিত, প্রস্থ আর এই এক্সিস অপরিপাটিত, তাহলে এখানে তোমার প্রস্থের জন্য যেটা জড়তার ভ্রামক পাবো এটা আছে 0। তাহলে এখানে আমার আসতেছে 1/3 ma²। আশা করি তোমরা জিনিসটা বুঝছো, ঠিক আছে ভাই? তাহলে এটা তোমার আয়তাকার পাতের জিনিসগুলো গেল। এখন আমরা বর্গক্ষেত্রে কর্ণ বরাবর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আয়তাকার পাতের সমান্তরাল, এটা গেল কেস 1+2। এখানে লিখে দিই, এখানে যেহেতু দুইটা কেস একসাথে পড়াইলাম, কেস এখানে আগে একটা কেস পড়াইছি না, সেটা হচ্ছে কেস 3, কেস 2, কেস 4+5, ঠিক আছে? কেস 4+5, কেস 4+5 গেল। তোমরা এগুলো এত কিছু মনে রাখা লাগবে না, তোমরা আশা করি যাদের মূলত ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? তারপর দেখো, এখন মনে করো আচ্ছা বর্গক্ষেত্রের আমরা নির্ণয় করব, বর্গক্ষেত্রে কর্ণ বরাবর আয়তাকার পাতের কর্ণ বরাবর তোমার লাগবে না, তোমার লাগবে বর্গক্ষেত্রের কর্ণ বরাবর। বর্গক্ষেত্রের কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক, বর্গক্ষেত্রে কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক, আমরা তো জড়তার ভ্রামক নির্ণয় করতেছি, ওটা লিখলাম না, বর্গক্ষেত্রে কর্ণের সাপেক্ষে, ঠিক আছে? এখন দেখো, এবার আমরা একটা কি বর্গাকার শেপ নেব না? হ্যাঁ, একটা বর্গাকার শেপ নিব, এই যে এটা হচ্ছে বর্গ। তাহলে এখন জিনিসটা দেখো, আচ্ছা এটাকে তোমরা কি চিন্তা করবে, একটা বর্গক্ষেত্রই চিন্তা করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো একটু তোমাদের কি এগুলা হচ্ছে তোমাদের জিনিসগুলা দেখার যে ভিউটা আছে, এই ভিউটা তোমাদের উন্নত করতে হবে। তোমরা যে কিভাবে দেখতেছো ধরে নেওয়া জিনিসগুলো একটু উন্নত করা লাগবে তোমাদের, তাহলে তোমরা জিনিসগুলো খুব ইজিলি বুঝবা। এখন দেখো আমার এক্সিসটা এখানে মনে করো আমার ভরকেন্দ্র। এবার আমি কি করছি দেখো, এটা কিন্তু এই যে বাঁকা শেপটা নিলাম না, ঠিক আছে? বাঁকা শেপটা নিলাম না, আচ্ছা বাঁকা শেপটাই নেই, ঠিক আছে? বাঁকা শেপটাই নেই, আনডু করে দিব, ইরেজ। বর্গক্ষেত্রের কর্ণ, ঠিক আছে? বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। এখন দেখো এই বাঁকা শেপটা নেই, তাহলে তোমার কি বুঝতে সুবিধা হবে, এটাকে আমরা বর্গক্ষেত্র ধরে নিব, ঠিক আছে? আচ্ছা আমি সাইজ টাইজ সব ঠিক করে দিয়ে বর্গক্ষেত্রই বানাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এটা মনে করো আমার কি বর্গক্ষেত্র না? একটু সাইজটা মনে হয় ছোট হলো, আর একটু বড় করে দিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে মনে করো আমার বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমার কি হয়, সমান হয়। আপেক্ষিকভাবে জিনিসগুলো কিন্তু কি তোমার সমান বোঝাচ্ছে না, কিন্তু তোমরা ধরে নাও যে এগুলো হচ্ছে তোমার বর্গক্ষেত্রের সব বাহু। তো এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে আমার এ, আবার এটা হচ্ছে আমার এ, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুগুলা সমান। এখন এখানে আমার একটা কর্ণ আছে, এটা হচ্ছে আমার মনে করো একটা কর্ণ, এখান থেকে এটা আমার একটা কর্ণ, আর এখান থেকে আমার একটা কর্ণ। আর কর্ণগুলো আমরা কি জানি, কর্ণগুলাও সমান হবে, বর্গক্ষেত্রে কর্ণগুলা সমান হয়, ঠিক আছে? কর্ণ সমান হয়। আর একটা জিনিস যেটা 9-10 আমরা উপপাদ্য পরে আসি, যে বর্গক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে, অর্থাৎ এই যে কোণগুলো আছে এই কোণগুলো তোমার কি কত ডিগ্রি থাকবে, এগুলো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো, আবার আমি বলছিলাম যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যেখানে ছেদ করে সেটা হচ্ছে ওর ভরকেন্দ্র, ঠিক একইভাবে বর্গক্ষেত্রের কর্ণগুলা যেখানে ছেদ করছে ওটা হচ্ছে তার ভরকেন্দ্র, অর্থাৎ এই যে তোমার এই এক্সিসটা আছে, এই এক্সিসটা হচ্ছে আমার ভরকেন্দ্র। এখানে তোমার এক্সিসটা আছে না, এই এক্সিসটা হচ্ছে আমার ভরকেন্দ্র। তাহলে জিনিসটা দেখো, এটা আমার ভরকেন্দ্র, প্লাস এখানে তোমার এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। কারণ কি, কেন 90 ডিগ্রি? 90 ডিগ্রি হবে কারণ কি, তোমার বর্গক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। এই অ্যাঙ্গেলটা আমার আসতেছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি আসে। তো দেখো আমি এবার একটা চালাকি করে করব কি, আমার এইগুলা তো কর্ণ, আবার কর্ণের কি, কর্ণ তোমার সমান, বর্গক্ষেত্রের কর্ণগুলা সমান। তাহলে আমার কি এই কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক যা, এই কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক তা, কারণ এখানে কোনো সেন্স নাই। তোমরা জিনিসটা দেখো যে ভরকেন্দ্র দিয়ে গেছে কর্ণটা, প্লাস তাদের দৈর্ঘ্য সমান। আবার এই যে এখানে ত্রিভুজ তোমরা কি দুই পার্ট যদি হয়, এখানে একটা ত্রিভুজ যদি নাও, তো এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু সমান। আবার এই যে ত্রিভুজটা আছে, এই যে এই ত্রিভুজটা আমি যে ত্রিভুজটা মার্ক করেছি, এই ত্রিভুজটা আবার এই ত্রিভুজটা কিন্তু সমান।
অর্থাৎ তোমাদের কি এখানে তোমার সিমেট্রিক, জিনিসটা একটা সিমেট্রিক হওয়ার কারণে এই কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক যা, এই কর্ণের সাপেক্ষে কিন্তু জড়তার ভ্রামক তা। ঠিক আছে, তাহলে আমার এইখানে তোমার এই এক্সিসটাকে আমি চিন্তা করে নিব এক্স এক্সিস, আর এই এক্সিসটাকে চিন্তা করে নিব ওয়াই এক্সিস। আবার এটা আমার কি আই জি, কারণ কি এটা হচ্ছে ভরকেন্দ্র, আর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হয় 1/12, যদি আয়তক্ষেত্রেই চিন্তা করা হয় 1/12 নাও। এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আয়তক্ষেত্রের বেলায় কি করেছিলাম 1/12 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে দেখো এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তা আমরা লিখি, আমরা জানি না যে এটা বর্গক্ষেত্র কি না, এত কিছু আমাদের দেখার বিষয় না, আমরা নরমালি সূত্রটা লিখব এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে দেখো 2a স্কয়ার, তার নিচে কি আসতেছে এ স্কয়ার বাই 6, তাহলে কি আছে 2 স্কয়ার বাই 12, এটা হচ্ছে a স্কয়ার বাই 6, এটা হচ্ছে আমার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন এইটা যদি তোমার জেড এক্সিস হয়, জেড এক্সিস ভরকেন্দ্রগামী অক্ষটা আমি ধরলাম জেড এক্সিস, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো তো, আই জেড আমরা কি লিখতে পারি আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি এখানে আর একটা কথা আবারও বলবো, এটা কিন্তু বারবার বলছি, সেটা হচ্ছে এখানে কোন দুইটা এক্সিস আমি যোগ করব, যে দুইটা এক্সিসে তোমার পাতটা আছে, অর্থাৎ দেখো এখানে বর্গাকার পাতটা তোমার এক্স, এই যে এক্স আর ওয়াই তলে আছে, এই কারণে এখানে আই এক্স প্লাস আই ওয়াই নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা বারবার বলতেছি, আবার মনে করে দিলাম। এখানে তোমরা কি লিখতে পারো আই জেড কি লিখতে পারো দেখো তো, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এ স্কয়ার বাই 6, রাইট, এ স্কয়ার বাই 6, এটাকে কি লিখতে পারো। আর আরেকটা কথা আমি এখানে বলছিলাম, সেটা হচ্ছে যে এগুলো সিমেট্রিক হওয়ার কারণে এই যে এক্সটা আছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তা। কারণ কি বর্গক্ষেত্রের কর্ণগুলো তোমার কি একটা হচ্ছে কি সিমেট্রিক, অর্থাৎ এগুলা দুইটারে কিন্তু জড়তার ভ্রামক সেম। তাহলে এটাকে আমি 2ix লিখতে পারি, 2ix। তাহলে এখান থেকে কি লিখতে পারি ix হচ্ছে 1/12, আচ্ছা এখানে তোমার কি আছে এম নিতে হবে, ঠিক আছে, এম নিতে হবে, এখানে এম আছে 1/6, এখানে এম, তাহলে ix আছে 1/12 এম এ স্কয়ার, 1/12 এম এ স্কয়ার। ঠিক আছে, দেখছো জিনিসটা, এটা হচ্ছে আমার কি কিসের সাপেক্ষে জড়তার ভ্রামক, তোমার কর্ণ যে আছে কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এ স্কয়ার। তাহলে আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝছো। ঠিক আছে, এটা গেল তোমার কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আর একটা অ্যাডভান্স দেখাবো, এটা হচ্ছে কত টাইপ, এটা তোমার কত কেস 5 না, এটা হচ্ছে কেস 6 অ্যাডভান্স, কেস 6 অ্যাডভান্স, এটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্সড। আর নেক্সট একটা পেজ নেই, দেখো এবার তোমরা বর্গক্ষেত্রে একটা ধামাকা দেখবা, ধামাকা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স, মোর অ্যাডভান্স, এটা হচ্ছে মোর অ্যাডভান্স দিয়ে দিই। মোর অ্যাডভান্সড, ঠিক আছে। এখন দেখো এখানে একটা বর্গক্ষেত্র নেই, আচ্ছা এইটা মনে করো একটা কি তোমার বর্গক্ষেত্র, ঠিক আছে, এইটা হচ্ছে আমার, আর একটু বড় করে নিই আমাদের ক্যালকুলেট করতে যাতে সুবিধা হয়, কারণ এখানে এবার অনেক কিছু এখানে প্রবেশ করানো লাগবে। ঠিক আছে, এইটা মনে করো আমার বর্গক্ষেত্র, রাইট, এটা বর্গক্ষেত্র। এখন দেখো আমাকে জিজ্ঞাসা করছে কি যে এটা হচ্ছে কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র। এখন দেখো, এখন এখানে তোমার কি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, দুইটা সমান, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে আমরা এখানে লিখি এটা হচ্ছে আমার এ, আর এই পার্টটুকু এটাও হচ্ছে আমার এ, ঠিক আছে, এ। এখন আমাকে বলছে যে এই বাহুর যে মধ্যবিন্দু আছে, এখানে আমি একটা মধ্যবিন্দু নিব, আর এখানে আমি এই বাহুর মধ্যবিন্দু নিব। কিসে বললাম, দুইটা বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ আমার এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমার a/2, মাথায় নাও, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট না, খুবই একটু এক্সেপশনাল জিনিস পড়ছে, এটা হচ্ছে a/2, ঠিক আছে, a/2। এখন আমাকে বলছে যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। দেখো কাহিনী দেখো, আমি আগেই পয়েন্টগুলো দিছি না, এই কারণে একটু ভেজাল হইতেছে। তাহলে এখানে আমি মোছানোর পর তোমাদের এখানে দেখি, তাহলে দেখো, তাহলে অক্ষটা আমার আসতেছে এই দিক বরাবর, এই যে এটা হচ্ছে মনে করো কি
তাহলে এই অক্ষের সাপেক্ষে ধরো আয়তাকার পাটটাকে আমি এইভাবে রোটেট করাবো, এইভাবে রোটেট করাবো। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার কত? আই হচ্ছে হোয়াট, আই হোয়াট, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে নিশ্চয়ই তোমরা রেগুলার আর কি স্থান না, রেগুলার স্থান বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো এই ভরকেন্দ্রে একটা অক্ষ আছে, তারপর প্রান্তে একটা আছে, বা এখানে মিডলে একটা আছে, ওগুলা হচ্ছে তোমরা বের করতে পারবা সূত্র দ্বারা। কিন্তু এখানে তোমার কি জিনিসটা রেগুলার না, এটা একটা হচ্ছে একটা যে কোনো একটা অক্ষ দিয়েছে, সেটা হচ্ছে a/2 একটা দূরত্বে একটা অক্ষর দিয়ে রাখছে, এইখানে আমার জড়তার ভ্রামকটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিভাবে বের করব? তাহলে তোমরা দেখো এখানে তোমাদের যখন এরকম দিবে জিনিসগুলা, তখন তোমাদের সূত্র থেকে, মুখস্থ সূত্র থেকে বের হয়ে এসে তোমাদের ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য আর কি লম্ব অক্ষ উপপাদ্যে জাম করতে হবে। ওইগুলা তোমাদের চিন্তা ভাবনা করে দেখবা যে ওগুলা থেকে কিভাবে মডিফাই করে করে আমরা এটা বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে তো ভরকেন্দ্র জানি, এখানে ভরকেন্দ্র জানি, এটা হচ্ছে আমার ভরকেন্দ্র জি। ধরে নাও এইখানে তোমার ভরকেন্দ্র আছে এইখানে, তো এইটা যদি আমার ভরকেন্দ্র হয়, তো আচ্ছা এখানে ভরকেন্দ্র না, আচ্ছা আমি কর্ণ গুলা দিলে এমনিতেই ভরকেন্দ্র বের হয়ে আসবে। দেখ এখানে মনে করো এই জায়গায় কোনো একটা ভরকেন্দ্র আছে, তো এইটার সাপেক্ষে এটা নিব। আমি কি যদি একটা ভরকেন্দ্র যদি এরকম একটা লম্ব অক্ষ নেই, নিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তো ভরকেন্দ্র বরাবর একটা অক্ষ নেই, ধরো এই যে এইটা, এই হলুদ নেই, হলুদ হচ্ছে ভরকেন্দ্র বরাবর একটা অক্ষ নিব, ঠিক আছে। আন্ডু, এই যে এইটা ধরো ভরকেন্দ্রগামী একটা অক্ষ, ঠিক আছে। ভরকেন্দ্র ধরলাম, এইখানে আমার কি ভরকেন্দ্র, এটা আমার ভরকেন্দ্র, এইখানে আছে জি, জি আছে এইখানে, ঠিক আছে, জি, এটা আমার ভরকেন্দ্র। তাহলে এটা এই এ অক্ষের সাপেক্ষে যদি আমি জিনিসটাকে ঘুরাই, তাহলে এখানে আমার জড়তার ভ্রামক থাকবে আইজি। আশা করি জিনিসটা তোমরা বুঝছো। এখন দেখো আইজি আমার কিন্তু জানা, আইজি আমরা বের করেছি না। আইজি কি? আইজি তোমরা বলতে পারবা? প্রিভিয়াস পেজে দেখো আমরা বর্গক্ষেত্রে কর্ণ বরাবর জড়তার ভ্রামক বের করেছি, সেটা হচ্ছে কি 1/12 ma²। দেখো এটা কিন্তু কর্ণ, এই যে এইটা কর্ণ, কর্ণ বরাবর জড়তার ভ্রামক হচ্ছে 1/12 ma²। তাহলে আমরা কি আইজিটা জানি না? আইজি হচ্ছে 1/12 ma², ma², এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে কর্ণের সাপেক্ষে, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা দেখো, আমার এই দূরত্বটা লাগবে, আমার এই দূরত্বটা লাগবে, ঠিক আছে, আমার এই দূরত্বটা লাগতেছে, এই দূরত্বটা আমার লাগতেছে, এই দূরত্বটা তাহলে আমরা কিভাবে বের করব? এখন দেখো বের করার একটা টেকনিক, বের করার টেকনিক কিরকম, এই যে এটা, তাহলে আমার ওই দূরত্বটা লাগতেছে না। এখন দেখো যে এখান থেকে এই দূরত্বটা আমি কিন্তু জানি, কিভাবে জানি? তোমরা অবাক হইতে পারো যে এটা আবার কেমনে জানি, এটা তো বের করি নাই, কিন্তু আমরা টেকনিক্যালি এগুলো বের করি, জানি, এগুলো 9 10 আমরা শিখছি, কিন্তু কিভাবে যে বের করা যায়। এখন দেখো এই যে এইটা হচ্ছে কি আমার সম্পূর্ণ হচ্ছে আমার কর্ণ, কর্ণ, আচ্ছা পুরো কর্ণটাই অঙ্কন করে দিই এখানে। এটা হচ্ছে আমার মনে করো কর্ণ, ঠিক আছে, একটু বাঁকা হয়েছে ধরে নাও কর্ণ। তাহলে এই কর্ণটা, এই যে কর্ণটা আমার আছে, এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে কি √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। ভাই এই জিনিসগুলো তোমাদের বেসিক, এগুলো জানা না থাকলে কিন্তু এটা একটু কঠিন লাগবে। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার √2a, তাহলে √2a, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা √2a কিভাবে বোঝাই, এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার √2a, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে √2a। তাহলে এতটুকু যদি √2a হয়, তাহলে এই পার্টটুকু কত? এই পার্টটুকু আমরা বলতে পারবো এই পার্টটুকু হচ্ছে √2a/2, √2a/2 না, √2, দেখো এই পার্টটুকু হচ্ছে অর্ধেক, অর্থাৎ √2a/2 এরকম। এই যে √2a, এটা তো আমরা পেলাম কি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ না কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই এতটুকু, এই যে এই প্রান্ত থেকে এই ভরকেন্দ্র এতটুকু হচ্ছে এর অর্ধেক, তাহলে কি হবে a/√2, ঠিক আছে, a/√2। আশা করি বুঝছো, a/√2। তাহলে দেখো এটা হচ্ছে আমার a/√2, এই যে এই পার্টটুকু। আবার এই পার্টটুকু আমাকে বের করা লাগবে, তো এই জিনিসটা আমি এখানে একটু শিফটিং করে নিব। কিভাবে শিফটিং করে নিব? আচ্ছা দেখো এটা যদি আমি একটু শিফটিং করে নেই, আচ্ছা IG 1/6 ma², এটা এখানে থাক। দেখো তোমার এইরকম জিনিসটা আছে, সেটা হচ্ছে এই যে এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। আমি এই শুধু কর্নারটা শিফট করতেছি, এই যে এটা এরকম, দেখো কর্নারটা শিফট করলাম, শিফট করার পর এই এতটুকু হচ্ছে a/2 আর এতটুকু হচ্ছে a/2। তাহলে এই অতিভুজটা আমরা বের করতে পারবো না, এই কোণটা তো কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি তোমার x হয়, তাহলে x কি হবে? x হচ্ছে √2 ×
এই যে এটা a বাই 2, কারণ কি ওই যে তোমার এরকম যদি হয় একটা ত্রিভুজ, এটা a এটা a, তাহলে এটা কি হবে, এটা যদি x হয় তাহলে কি লেখা যায় x স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। তাহলে x কি লিখবো আমরা, x হচ্ছে √2a, ঠিক আছে, √2a অর্থাৎ a হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো a আছে কি, a এর জায়গায় আছে a বাই √2, তাহলে আমরা এটাকে লিখতে পারবো √2 × a বাই 2। তাহলে এখান থেকে কি লিখতে পারি a বাই √2। তাহলে এই যে তোমার এইটা যে আছে এই এই এতটুকু পার্টের দৈর্ঘ্য হচ্ছে a বাই √2, জিনিসটা বোঝো, a বাই √2। আবার এই যে এতটুকু আছে এটার দৈর্ঘ্য কিন্তু a বাই √2, আবার এটার দৈর্ঘ্য a বাই √2। এখন দেখো তারপরের জিনিসটা, এটা a বাই √2 পেলাম, a বাই √2 পেলাম না। তারপর দেখো এই কোণটা আমার কত, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটা আমার কত 90 ডিগ্রি। এটা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে অবশ্য, এটা যারা মানে অনেক জানার আগ্রহ তারা দেখিও, ঠিক আছে। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমার দেখো এখন পর্যন্ত আমি কোণটা পেয়েছি, এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে a বাই √2। আবার একটা এখন মোছাই দেই, ঠিক আছে, তোমরা আশা করি এটা মনে রাখবা, a বাই √2। দেখো এখন এই যে এটা খুব হিজিবিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই হিজিবিজি হয়ে যাচ্ছে। এগুলো আমি না লিখে তোমাদের এমনিতে বলি, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এমনিতে বলতে তোমরা তো জানো যে এটা কর্ণের অর্ধেক a বাই 2 হবে। তাহলে আমরা এই জিনিসটা পেলাম না, দেখো তো এই জিনিসটা কিন্তু বের করলাম কিছুক্ষণ আগে। এই জিনিসটা বের করে কত পেয়েছি, এই জিনিসটা পেয়েছি আমরা a বাই √2, ঠিক আছে। আবার এই পার্টটুকু হবে কিন্তু তার অর্ধেক, অর্থাৎ এতটুকুর অর্ধেক হবে এই পার্টটুকু, ঠিক আছে। এই যে এইটা যে আছে এইটার অর্ধেক কিন্তু এই পার্টটুকু হবে, ঠিক আছে, এইটার অর্ধেক এই পার্টটুকু হবে। কেন, কারণ এটা হচ্ছে a বাই 2, এটা a বাই 2 অর্থাৎ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যদি আমি একটা এভাবে লম্ব টানি, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, লম্ব টানার পর লম্ব টানলে কিন্তু এইটা তোমার কি যে ভূমিটা আছে এই ভূমিটাকে অর্ধেক করে দেয়, অর্থাৎ এটা অর্ধেক এটা অর্ধেক, সম্পূর্ণটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে a বাই √2। তাহলে এতটুকু হচ্ছে কি a বাই √2/2, অর্থাৎ এই পার্টটুকু হচ্ছে a বাই √2 তার অর্ধেক, অর্থাৎ a বাই 2√2। এরকম পেয়েছিলাম না, এখানে a বাই √2 পেয়েছিলাম, অর্থাৎ এইটা কিন্তু a বাই √2 পেয়েছি। এই যে এই সম্পূর্ণটা a বাই √2 পেয়েছি, তাহলে এতটুকু হচ্ছে অর্ধেক, তাহলে a বাই √2 তার অর্ধেক হচ্ছে কি a বাই 2√2, এই পার্টটুকু। আবার এই পার্টটুকু দেখো a বাই 2, ঠিক আছে, এই পার্টটুকু হচ্ছে a বাই 2। তাহলে আমরা এই কোণটা হচ্ছে আবার 90 ডিগ্রি, এই যে এই কোণটা, এই যে কোণটা আছে এই কোণটা আবার 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এইটা আমার অতিভুজ, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ। এটার আমি দৈর্ঘ্য জানি, অতিভুজের যেহেতু পিথাগোরাসের সূত্রে 3টা বাহুর দৈর্ঘ্যের মধ্যে 2টা দেওয়া থাকলে আরেকটা আমরা বের করতে পারি। তাহলে এটা আমি জানি a বাই 2 আর এটা আমি জানি a বাই 2√2। তাহলে এটা আমি বের করতে পারবো না, এই বাহুটা আমি যদি বের করি তাহলে কত আসে দেখো তো, এটা হচ্ছে a বাই 2 স্কয়ার মাইনাস a বাই 2√2 তার উপর স্কয়ার এর উপর রুট, তাহলে অতটুকু আমি পেয়ে যাব। তাহলে কত আসে দেখো তো, এটা তোমার আসতেছে a স্কয়ার বাই 4 মাইনাস কত a স্কয়ার বাই 8, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 × 8, দেখো 4টাকে কনভার্ট করে দিয়ে 2 × 8 দেই, তাহলে এখানে কত আসতেছে একটা 8 আসবে, তাহলে a বাই 2√2 দেখছো। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার a বাই 2√2, অর্থাৎ এটা আর এটা সমান, এই যে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটা আর এটা সমান a বাই 2√2, এতটুকু a বাই 2√2। তাহলে এবার আমরা এই দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো না, এই দৈর্ঘ্যটা বের করতে পারবো, কারণ কি সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য আমরা জানি আর এতটুকু হচ্ছে কর্ণের অর্ধেক, আবার এতটুকু দৈর্ঘ্য জানি, তাহলে এতটুকু আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, তোমরা জাস্ট একটু হালকা পাতলা মাথায় নাও, আমি জানি এটা কিন্তু তোমাদের মাথায় অনেক হিট করতেছে। তাহলে দেখো কর্ণ এই পার্টটুকু, যে এই পার্টটুকু হচ্ছে তোমার a বাই 2√2। আবার এই যে এখান থেকে যে এই দূরত্বটা আছে এই দূরত্বটা হচ্ছে আমার কি √2 a বাই 2, তার মানে কি a বাই √2। এরকম দেখো জিনিসটা দেখো, এই সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য, তাহলে এবার এটুকু মোরসাই a বাই 2√2, তো ওটা আমরা পেলাম। এখন দেখো সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে অর্ধকর্ণ হচ্ছে এর অর্ধেক, তাহলে কত আসতেছে a বাই √2 অর্ধকর্ণ, ঠিক আছে, এটা অর্ধকর্ণ। আবার এই পার্টটুকু আমরা পেয়েছি a বাই 2√2, ঠিক আছে, a বাই 2√2।
আবার এই পুরোটা হচ্ছে a/√2, তাহলে আমরা বিয়োগ করে দিলে এটা পাবো না, অর্থাৎ এই যে এরিয়াটা আছে, এরিয়া বলতে এই যে অংশটা আছে এই অংশটা পাবো। তাহলে কি অর্ধকর্ণ থেকে বিয়োগ দেবো a/√2 থেকে মাইনাস, আমি এইভাবে ডিটেলসে পড়ার পর এরপর তোমাদের শর্টকাট একটা দিব, তোমরা ওইটা কিন্তু খুব খুশি হয়ে যাবা, ওইটা শুনলেই খুশি হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু বিরক্ত লাগতেছে, আমি জানি এটা বিরক্ত লাগতেছে। a/√2 মাইনাস a/2√2, তাহলে কোনটা পাবো? এই যে দেখো এইটা হচ্ছে তোমার a/2√2 আর এটা হচ্ছে a/√2, তাহলে বিয়োগ দিলে এতটুকু পাবো। এতটুকু দেখো কত আসতেছে, a/2√2 আসবে। এটাও কিন্তু কি a/2√2 আসবে যতদূর মনে হচ্ছে। আচ্ছা দেখি একটু ক্যালকুলেট করে দেখি। তাহলে এখানে তোমার আসতেছে 2√2, এখানে আসতেছে 2a মাইনাস a, তাহলে কি আসতেছে a/2√2। তাহলে ভাই আমাদের ফাইনাল যে প্রোডাক্ট অর্থাৎ a/2√2 এটা আসলে কি, এটা হচ্ছে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু হচ্ছে a/2√2। তাহলে এখন আমি জিনিসটা মোজাই, a/2√2, আশা করি বুঝছো, a/2√2। তাহলে এখন দেখো a/2√2 যদি ওটা হয়, তাহলে এখন আমরা আইজি তো জানি, তাহলে এখন আমরা আই নির্ণয় করতে পারবো। আই হচ্ছে কি, আই হচ্ছে আইজি প্লাস কি এম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে এই দূরত্বটা আছে আইজি প্লাস এই অক্ষের সাপেক্ষে যেহেতু নির্ণয় করতেছি, এই অক্ষ আর এই অক্ষের মধ্যবর্তী দূরত্ব a/2√2 সেটা নিতে হবে m a/2√2 তার উপর স্কয়ার, ঠিক আছে, m স্কয়ার। আর আইজি তো জানি আমরা 1/6 প্রিভিয়াসে যেটা দেখি সেটা হচ্ছে 1/6 m a স্কয়ার, ঠিক আছে, 1/6 m a স্কয়ার প্লাস m, এখানে কি আসতেছে 8, এখানে a স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা তোমাদের মাথা খুলে দিলাম। তোমরা এই জিনিসটা হয়তো যারা অ্যাডভান্সড একদম যারা কঠোর যারা বুঝতে চাও যে আরো আমি জানতে চাই তাদের জন্য এটা, ঠিক আছে, এটা তাদের জন্য। এখন দেখো তোমরা এখন আর একটা জিনিস দেখো, এই জিনিসটাই আমি এবার শর্টকাট করাবো। এটা তো আমি খুব ডিটেলসে করালাম যে কিভাবে আমরা দূরত্বটা বের করতে পারি। তোমরা চাইলে আলাদাভাবে আরো অনেক প্রসেস আছে, ওই প্রসেসে তোমরা দূরত্ব বের করে নিতে পারো। তো আমি এবার আর একটা প্রসেসে এটা একটু সলভ করাই দিব, খুব ইজি। এটা কিন্তু একদম মাথায় ডিরেক্ট ধরে যাবে যে এত ইজি একটা প্রসেস থাকতে এত জটিল কেন, কারণ তোমাদের কি মাথাটা স্ট্রং করার জন্য আমি ওটা বুঝাইলাম। এই যে এরকম ছিল না, এরকম ছিল। তো এখানে তোমার মনে করো এইখানে মিডল পয়েন্টে একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। আর এখানে তোমার মনে করো একটা, এগুলা তো কর্ণ, এগুলো হচ্ছে কি কর্ণ, ঠিক আছে, কর্ণ কিন্তু ইয়া করা মুশকিল আছে। আচ্ছা কর্ণ, এটা হচ্ছে আমার কর্ণ। আবার দেখো এটা কি, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে মিডল পয়েন্ট, ঠিক আছে। আবার এখানে মনে করো এইটার মিডল পয়েন্ট একটা আছে, তো এই মিডল পয়েন্ট অনুযায়ী আমি এবার একটা নেই, এখানে আর একটা মিডল পয়েন্ট নিব, ঠিক আছে, সাদা নেই, সাদা। তাহলে তোমরা আশা করি জিনিসটা আমার ভাষাটা বুঝছো যে এখানে আমি কয়টা মিডল পয়েন্ট নিয়েছি, 3টা মিডল পয়েন্ট নিয়েছি। মিডল পয়েন্ট বলতে 2টা, ওদিক বরাবর একটা মিডল পয়েন্ট নিয়েছি। দেখো এই যে এটা তো হচ্ছে আমার এই দিক বরাবর মিডল পয়েন্ট, আর এটা হচ্ছে আমার ওই দিক বরাবর মিডল পয়েন্ট, এটা হচ্ছে বর্গ, ঠিক আছে, এটা হচ্ছে বর্গ। এটা যদি বর্গ হয় এই পার্টটুকু হচ্ছে আমার a/2, ঠিক আছে, এই পার্টটুকু a/2, আবার এই পার্টটুকু হচ্ছে a/2। তাহলে এখন জিনিসটা হয়তো বুঝছো যে এই বাহুগুলোর মধ্যবিন্দু আমি যোগ করছি, এই বাহুগুলোর মধ্যবিন্দু এদিক বরাবর এই রেড লাইন, আর কর্ণটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে, কর্ণ হচ্ছে এটা। আবার এই দিক বরাবর একটা দারুণ একটা কর্ণ নিব, ঠিক আছে, এই যে এটা, যে এটা হচ্ছে আমার আর একটা কর্ণ। এখন দেখো এই কর্ণটার দৈর্ঘ্য আমরা কি জানি, √2 এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। তো এই কর্ণটাকে দেখো তো এখানে তোমার কয়টা ভাগ হয়েছে, এইখানে একটা পার্ট হয়েছে ভাগ, অর্ধেক নিচে আমরা, এখানে একটা অর্ধেক পার্ট হয়েছে। আবার এইটুকু দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম, এ বাই কত জানো, কত 4 ভাগের 1 ভাগ আসতেছে √2, তাহলে a/2√2 ছিল, এইটুকু ছিল a/2√2। আবার ক্যালকুলেট করার পর এইটুকু পার্ট আমরা কত পেয়েছিলাম, a/2√2, এইটুকু পার্টও কিন্তু আমরা a/2√2 পেয়েছিলাম, a/2√2, ঠিক আছে। কোন পার্টটা আমি কিন্তু এই যে এটা বুঝাইলাম, তার মানে এটা না, এটা হচ্ছে এই যে এমনি বলে দেই জিনিসটা, এটা লেখার দরকার নেই, আবার ওই হিজিবিজি হবে। আসলে জিনিসটা এরকমই যে ডাটা লিখলেই হিজিবিজি হয়ে যাচ্ছে। তো এই যে পার্টটা ছিল, এই পার্টটা ছিল a/2√2, কারণ কি এটা মিডল পয়েন্টে ইয়া হয়েছে। দেখো জিনিসটা তোমরা দেখো,
এখানে তোমার কোন কোন পয়েন্ট তোমরা যোগ করছো, একটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে রেখার মিডল পয়েন্ট, ঠিক আছে। আবার দেখো এখানে এতটুকু পথ অতিক্রম করছো, এতটুকু পথ অতিক্রম করাতে তোমার কতটুকু পথ অতিক্রম হয়েছে, এখান থেকে তোমার a/2 পথ অতিক্রম হয়েছে, অর্থাৎ এই দিক বরাবর a/2 পথ অতিক্রম হয়েছে, ঠিক আছে। আবার দেখো এখানে তোমার আরেকটা রেখা সংযোগ করছো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমি পয়েন্টগুলো সংযোগকৃত পয়েন্টগুলো নিচ্ছি, এটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট সংযোগ করছো। আবার এখানে তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট সংযোগ করছো, ঠিক আছে। তো এই পয়েন্টটা হচ্ছে আমার a/2, আবার এই যে এই এতটুকু হচ্ছে আবার a/2, আবার এতটুকু এটা হচ্ছে আমার a/2, ঠিক আছে, a/2। আবার দেখো এখান থেকে যখন এখানে যাব তখন হচ্ছে এই পার্টটুকু হচ্ছে আবার a/2। আবার এখান থেকে এখানে যখন আসতেছি এই পার্টটুকু আবার a/2, মানে কি আমরা মিডল পয়েন্টগুলো যোগ করছি। আবার এতটুকু তো আমরা লিখছি a/2, আবার এই যে এতটুকু যদি আসি এতটুকু হচ্ছে আবার a/2। তাহলে এখন দেখো আমরা কিন্তু a/2 করে আগাচ্ছি, অর্থাৎ এখানে তোমার এই যে দূরত্বটা থাকবে, অর্থাৎ এই দূরত্বগুলো যেহেতু সমান, তার মানে তাদের মধ্যবর্তী এই দূরত্বগুলোও কিন্তু সমান হবে। এই যে এই দূরত্বগুলো একটু কম বেশ মনে হচ্ছে চিত্র আকার একটু ব্যতিক্রমের কারণে, কিন্তু এই দূরত্বটা সমান। তাহলে দেখো এখান থেকে এখানে তোমার দূরত্বটা হচ্ছে এই যে √2a, আর কয়টা ভাগ হয়েছে, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা ভাগ হয়েছে। তাহলে এখন কি আমি বলতে পারি না যে আমার দূরত্ব লাগবে কতটুকু দূরত্ব লাগবে, আমি ভালো করে মার্ক করে দিই যে আমার দূরত্ব লাগবে এই এক্সিসের সাপেক্ষে, যে এই এক্সিসটার সাপেক্ষে যেহেতু আমি জড়তার ভ্রামক বের করব, আবার এই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার জানা, তো তার সাপেক্ষে আমি সমান্তরাল অক্ষ উপপাদ্যের খাটার মাধ্যমে জানবো। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব লাগবে, অর্থাৎ আমার যে দূরত্ব লাগবে সেটা হচ্ছে এটা। আর আমি কিছুক্ষণ আগে কি বললাম, এখান থেকে যে দূরত্ব, এখান থেকে সেম দূরত্ব, এখান থেকে সেম, অর্থাৎ দূরত্বগুলো সমান। অর্থাৎ এখান থেকে এই যে কর্ণটা যে দূরত্ব হচ্ছে √2a, এই দূরত্বটা 4/1 হচ্ছে এটা, কারণ এটা কি একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট হয়েছে, অর্থাৎ এটা 4/1। তাহলে এই দূরত্বটা হচ্ছে কি, দেখো 4/1 √2a/4। তাহলে কি আসতেছে জানো, এখানে তোমরা এই 4টাকে কি লিখতে পারবা, √2a, এটা হচ্ছে 2 × 2, তাহলে এখান থেকে কি আসতেছে a/2√2। তাহলে আমরা দেখো দূরত্বটা কিন্তু আগেই বের করছিলাম, অর্থাৎ আমি তোমাদের শিখালাম কিভাবে তোমরা দূরত্বটা বের করবা। দেখো প্রিভিয়াসে দেখো দূরত্বটা কিন্তু কি এসেছে, এখানে তোমার এই যে বিয়োগ করার পর কিন্তু 2√2 এসেছে, দূরত্বটা এসেছে 2√2, অর্থাৎ এত কাহিনী করার পর আমরা 2√2 বের করেছি, অর্থাৎ এই দূরত্বটা বের করেছি 2√2। এখানে আমরা ডাইরেক্টলি বের করতে পারবো, ঠিক আছে, আমরা ডাইরেক্টলি বের করতে পারবো। আশা করি জিনিসটা বুঝছো। এখানে তোমার এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, গেল। তাহলে জিনিসটা আশা করি বুঝছো। এটা তাহলে এভাবে আমরা দূরত্বটা বের করতে পারি। তোমাদের এই প্রসেসটা তোমার ডিটেলসে বুঝাইলাম যে কিভাবে আসলে দূরত্বটা আমরা বের করতে পারি। এটা কিন্তু হাই থটের জিনিসপাতি, ঠিক আছে। আর নেক্সট এটা যেটা বুঝাইলাম 4 ভাগ হয়েছে, 4/1 দূরত্ব। তাহলে তোমরা এটা ফলো করবা, এক্সামে এটা ফলো করবা, ঠিক আছে, এক্সামে